আসসালামু আলাইকুম। ৫০তম বিসিএস প্রিলির ইংলিশ গ্রামার প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসের টাইটেল হচ্ছে বেসিক ইনজিডেন্ট পার্টিসিপল। তার মানে আমরা ইংলিশ গ্রামারের বেসিক কিছু জিনিস আমরা আজকে পড়ব। এর পাশাপাশি আমরা মূলত জিরেন্ট পার্টিসিপল টপিকটা আমরা শেষ করব। তো আজকে প্রথম ক্লাসে আমি তোমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব যে আদব কায়দাগুলো তোমাদেরকে ফলো করতে হবে। প্রথমত তোমরা এরকম অসংখ্য বিজ্ঞাপন দেখবা যে ২৪ ঘন্টায় ফলাফল, চিকন স্বাস্থ্য স্থায়ী মোটাকরণ, হ্যাঁ, এরকম অনেক রকম বিজ্ঞাপন দেখবা যে ৭ দিনে ফলাফল, হ্যাঁ, ২৪ ঘন্টায় ফলাফল। হার্বাল কোম্পানিগুলো এরকম বিজ্ঞাপন দেয়। পিটিও তো কোনো হার্বাল কোম্পানি না। যেহেতু পিটিও হার্বাল কোম্পানির না, সেহেতু যারা ইংলিশে দুর্বল, একটা ক্লাসে তোমার কিছুই হবে না আসলে। তাহলে তুমি যদি একটা ক্লাস করে যদি মনে করো যে ভাই আমি তো আম, আমার আর অনেক কিছু বোঝার বাকি আছে, আমি কিছুই বুঝতেছি না, একটা ক্লাসে তুমি সবকিছু বুঝবা না। এখানে টপিকগুলো ইন্টার কানেক্টেড, একটার সাথে একটা রিলেটেড। যেরকম আমরা ক্রনিক ডিজিজগুলোর ক্ষেত্রে যেটা বলি, যে কোনো ক্রনিক ডিজিজ এটা একটা দীর্ঘ বছরের রোগ, এটা আস্তে আস্তে ভালো করতে হয়, হ্যাঁ। যেমন ওজন কমানো, তাহলে ওজন কমানোর জন্য ডাক্তাররা কি করে, প্রথমে কিছু ইনস্ট্রাকশন দেয় যে আপনি ক্যালোরি রেস্ট্রিকশন করতে হবে। তারপরে তাকে কিছু এক্সারসাইজ দেয় যেগুলো খুব লাইট কিছু এক্সারসাইজ, ধাপে ধাপে এক্সারসাইজের পরিমাণটা বাড়ে, হেভি এক্সারসাইজ দেয় আস্তে আস্তে। ডায়াবেটিস নিয়ন্ত্রণ সেম। তাহলে ইংলিশ এটা ল্যাঙ্গুয়েজ, এটা তোমাকে একদিনে দখল আসবে না তোমার। যেহেতু তুমি তোমার লাইফে সে ক্লাস 1 থেকে ইংলিশ পড়তেছো, তুমি এর মধ্যে ১৬ বছর অতিক্রান্ত তুমি করছো তোমার শিক্ষা জীবনের। ১৬ বছর ইংলিশ পড়াশোনা করার পরেও অনেকে গ্রামার বানানোর সমস্যা। অসংখ্য স্টুডেন্ট গ্রামার বানান লিখে GRAMER। তাহলে ১৬ বছর আমরা ইংলিশ গ্রামার পড়ার পরও এখনো গ্রামার বানান কেউ কেউ লেখে দিয়ে লেখে, এবং 40 স্পেশাল বিসিএস আমাদের ডক্টর ছিল, তারা ওরা এমবিবিএস পাস করে ফেলছে, এখন ওরা গ্রামার বানান দিয়ে লিখে। তাহলে বুঝতেছো যে ইংলিশে যে রোগটা, এটা কতটা ভয়ঙ্কর একটা রোগ আমাদের। তাহলে ১৬ বছরের রোগ তোমার একটা ক্লাস করে তোমার আসলে সারবে না। সেই জন্য তোমাদেরকে আমাদের ইংলিশ ক্লাসগুলো সিরিয়ালি ফলো করতে হবে। তোমাদের ইংলিশ পড়াবো এখানের মধ্যে আমি ডক্টর শামসুল আরফিন, আমাদের শাহরিয়ার, এবং আমার বন্ধু মিজান। তো মিজান এবং আমি আমাদের দুজনের একটা তোমার স্ট্র্যাটেজি থাকবে যে তোমাদের মধ্যে যারা একেবারে শূন্য বেসিক, দেখো পিটিও কখনো ব্রিলিয়ান্ট স্টুডেন্টের জন্য না, আমরা কাদের জন্য ভালো তোমার হচ্ছে যে পড়াইতে পারবো, যে ব্রিলিয়ান্ট সে তো পারেই, সে সে নিজে এগুলো পড়ে ফেলবে। যে একেবারে শূন্য, তাকে গাইড করে ওঠা হচ্ছে আমাদের কাজ। তাহলে যদি তুমি শূন্য, এখনো আমরা ধরে নিচ্ছি তুমি শূন্য, তাহলে তোমাকে আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে তোমাকে আমরা আগায় নিয়ে আসবো। তাহলে তুমি মনোযোগ দিয়ে আগে আমাদের ৪-৫টা ক্লাস শেষ করবা। মিজান যখন ক্লাস নেওয়া শুরু করবে, ফ্রি হ্যান্ড রাইটিং কোর্স আমরা গোছাচ্ছি একদম বেসিক থেকে। মিজানও যখন কয়েকটা ক্লাস তোমার হয়ে যাবে, সব মিলে ৭-৮টা ক্লাস করার পরে এরপরে দেখবা প্রত্যেকটা জিনিস তুমি সিস্টেমেটিক ওয়েতে বুঝতেছো, হ্যাঁ। তাহলে ওই যে তৈমুর লংয়ের গল্পের মতো, তুমি সব কিছু এক ক্লাসে বুঝতে চেও না, তুমি আস্তে আস্তে সব কিছু ইনশাল্লাহ বুঝতে পারবা। তো আজকে তোমাদের থেকে আমি কোনো কোয়েশ্চেন আসলে নিব না। আমি কোনো কিছু আস্ক করলে তোমরা সেটা অ্যান্সার দিবা। চ্যাট অপশনটা আপাতত অফ থাকবে। আমি যখন কোশ্চেন করব তখন আমি চ্যাট অপশনটা অন করব, হ্যাঁ। সুতরাং আজকে কোনো কমেন্টস না, তুমি কষ্ট করে তোমার হাতগুলো পকেটে ঢুকে ফেলো। কারণ যখন তুমি বিসিএস লাইভ ক্লাস করতে আসবা, শয়তান তোমাকে বলবে তুমি একটা কমেন্ট করো, একটা কমেন্ট কর, টেকনিক্যাল সমস্যা নিয়ে একটা কমেন্ট কর, ওটা নিয়ে একটা কমেন্ট কর, সেটা নিয়ে একটা কমেন্ট কর। কিন্তু শয়তানের এ অসহায় তুমি হচ্ছে যে পা দিবা না, তুমি হাতগুলো পকেটে ঢুকে রাখো। হাত বাইরে থাকলে সমস্যা, তুমি তাকাই থাকো আমি এখানে কি বলি, কান দিয়ে শুনে থাকো আমি কি বলি। তাহলে তোমার পুরো মনোযোগ থাকবে আমার স্লাইডে। আমরা এই জিনিসটাকে বলি মুহূর্তে বাঁচুন। মানে এখন এই মুহূর্তে আমরা কি করতেছি, তাহলে তোমরা আমার সাথে, এখন বাজে 9টা 10 মিনিট, তোমরা মোটামুটি আমার সাথে রাত 11টা পর্যন্ত থাকবা। এই 2 ঘন্টায় তোমরা অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো টপিক, কোনো কিছু মাথা ঢোকাবা না। এই 2 ঘন্টা শুধুমাত্র আমার সাথে ইংলিশ যা পড়ে আমি ওখানে থাকবা, ওখান থেকে অন্য টপিক আবার যাবা না। তাহলে তুমি আস্তে আস্তে অনেক ভালো করতে পারবে। এবং লাইফে যদি এই স্টাইলটাকে যদি কাজে লাগাও, যখন যেটা করতেছো এটাতে 100% ফোকাস করবো, ওই সময় অন্য কোনো কিছু তুমি করবা না। তাহলে দেখবা প্রত্যেকটা কাজ তোমার একদম টপ নচ লেভেলের হবে। ক্লাস নেওয়ার সময় একটা পর্যায়ে অনেকে মনে হয়, ভাইয়া আরেকবার বলেন, ভাইয়া আবার বলেন। তো এইভাবে যদি বারবার আমাকে বলতে হয় একই জিনিস, তাহলে ক্লাসটা অনেক লম্বা হয়ে যাবে। সেজন্যই আমি আবার হয়তো বলবো না, তুমি আবার রেকর্ড দেখে নিও। যেহেতু তুমি রেকর্ডটা পেয়ে যাবা, তুমি আবার যদি মনে হয় যে এই অংশটুকু আমার ভালো ভালো করে বুঝে নাই, তাহলে তুমি আবার রেকর্ডটা দেখে নেবে এখান থেকে, তাহলে তোমার জন্য সহজ, এটা সবার জন্য সহজ হয়ে গেল।
তোমরা জানো যে একটা জেনারেল বিসিএস এর প্রিলিতে সবচেয়ে বেশি নম্বর যেই দুই সাবজেক্টে সেটা হচ্ছে বাংলা এবং ইংরেজি, এবং এই বাংলা এবং ইংরেজি যে দখল হচ্ছে যে কোনো চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে বেশি নম্বর। তাহলে ইংরেজিতে গ্রামার থেকে হচ্ছে 20, আর লিটারেচার থেকে হচ্ছে 15, টোটাল 35। এইখানে P2A-তে আমরা তোমাদের যেভাবে গাইড করব, আমাদের গাইডেন্স শুধু আমাদের কন্টেন্টগুলো ফলো করবা। P2A স্লাইড, P2 এর লেকচার বুক, P2 এর কোশ্চেন ব্যাংক। এই কোশ্চেন ব্যাংকটা প্রিন্টেডটাও ফলো করবা, আবার ওয়েবসাইটে ঢুকে প্র্যাকটিস করবা। হ্যাঁ, সবসময় লেকচার বুকের সাথে স্লাইডের মিল পাবা না। আমরা চেষ্টা করবো 100% মিল রাখার জন্য, কিন্তু 100% মিল আসলে রাখতে পারে না কেন? কারণ স্লাইডগুলোতে একটু হলে মডিফাই করতে হয়, একটু মডিফাই করতে গেলে লেকচার বুকের সাথে মডিফিকেশনটা নষ্ট হয়ে গেল। কারণ লেকচার বুকটা তোমাদের আগে দেওয়া হয়েছে, স্লাইডটা আমি ক্লাসের আগে একটু মডিফাই করলাম। তোমরা যদি মনে করো এবার স্লাইডের সাথে লেকচার বুক তো 100% মিলবে না, তাহলে তুমি ভালো জিনিস থেকে বঞ্চিত হবা। তাহলে আমরা যদি কিছুটা মডিফাই করি তাহলে তোমার টেনশন করার কিছু নাই। আমি কিছুটা মডিফাই করলাম, ওটা তো লেকচার বুকের মধ্যে তুমি মার্জিনের মধ্যে লিখে রাখলা, নাহলে তো ক্লাসটা ইমপ্রুভ করবে না। তো ছোটোখাটো একটু একটু মডিফিকেশন আসবে। যদি আমাদের স্লাইড, লেকচার বুক, কোশ্চেন ব্যাংক, আমাদের কোশ্চেন ব্যাংক বলতে প্রিন্টেড লেকচার বুক, প্রিন্টেড কোশ্চেন ব্যাংক এবং ওয়েবসাইট যদি ফলো করো, তাহলে লিটারেচারে 15 তুমি 14 পাবা। এটা অনেক রিস্কি একটা কথা। এটা এটা কেউ এরকম বুক হাতে বলতে পারবে না 14টা পাবে এরকম। এই জন্য বলতেছি, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। এখন পর্যন্ত ইংলিশ লিটারেচার থেকে 41 BCS এর পর থেকে এখন পর্যন্ত আমাদের কন্টেন্টের বাইরে থেকে একটা কোশ্চেন আসে নাই। এটা এটা আমাদের কোনো ক্রেডিট নাই, এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। কারণ আমরা এত বইবস্তু ঘেটে একটা কন্টেন্ট বানাচ্ছি, তাহলে এখানে আমাদেরও তো আসলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আমাদের কোনো কিছু আসলে মিস হয়নি এখন পর্যন্ত। আমাদের কন্টেন্ট থেকে শতভাগ কমন আসছে লিটারেচার। অল্প একটু পড়াইছি, সেখান থেকেও কম, শতভাগ কমন আসছে। যেমন 40 স্পেশালে আমরা বেশি লিটারেচার পড়াই নাই ওদেরকে, যেহেতু 5 নম্বর ছিল, যতটুকু পড়াইছে ততটুকুর মধ্যে ওদের কমন চলে আসছে। তো এই জন্য আমরা সবসময় একটু সেফ সাইডে থাকার জন্য আমরা আগে বলতাম যে 12 থেকে 13, সেফ সাইডে থাকার জন্য, যাতে তুমি বলতে না পার পরীক্ষা হতে পারে যে আপনি বলছেন আপনাদের এখান থেকে আসে না 100%। এখন আমি এটা রেঞ্জটা একটু বাড়াইলাম, আমি দায়িত্ব নিয়ে বলতেছি তুমি 14 কমন পাবা লিটারেচার। এখন হচ্ছে গ্রামার। গ্রামারে আমাদের সবগুলো ক্লাস ফলো করবা, স্লাইড, লেকচার বুক, কোশ্চেন ব্যাংক ফলো করবা। প্রত্যেকটা ডেলি এক্সাম দিবা, উইকলি এক্সাম দিবা, সাবজেক্ট ফাইনাল দিবা, রিক্যাপ সেশনগুলো করবা এবং সব কিছু ফলো করবা। যদি ফলো করো গ্রামারে তুমি 16 পাবা। এটা হিউজ। গ্রামারের যেখানে তুমি আমাদেরকে একটু হেল্প করা লাগবে সেটা হলো ভোকাবুলারি। এখানে আমরাও চেষ্টা করবো ভালো করার জন্য তোমাকে, তুমিও চেষ্টা করতে হবে এখানের মধ্যে। কারণ ভোকাবুলারি অনেকে সেলফ রিডিং, যে আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিব এইভাবে ভোকাবুলারিগুলো পড়ার জন্য। আজকের ক্লাস আমি ভোকাবুলারি নিয়ে তেমন কোনো কথা বলবো না, কারণ হচ্ছে আজকের ক্লাস অনেক লম্বা, সেই জন্য কালকের ক্লাস থেকে আমরা ভোকাবুলারি নিয়ে তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, তোমাদের টাস্ক দিয়ে দিব। ও টাস্কগুলো তোমরা পারফর্ম করবা, তাহলে এই 16টা 18 হয়ে যাবে। ওটা তোমরা যদি হেল্প করো আমাদেরকে, তাহলে তুমি ওখানে 18 পাবা। হ্যাঁ, আমরা যদি প্রিভিয়াস বিসিএস প্রশ্নগুলো দেখি, এখানে আমরা 48 স্পেশাল, যেহেতু ওখানে গ্রামারের মধ্যে ছিল, টোটাল ইংলিশে ছিল ওখানে 20, যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড যে মার্ক 35 ফলো করে না, সেজন্য আমরা 48 স্পেশালের এখানে আমরা আনি নাই অ্যানালাইসিসটা। আমরা যদি একেবারে 35 থেকে শুরু করি বা লাস্ট কয়েকটা বিসিএস থেকে যদি আমরা যদি শুরু করি, তাহলে দেখবা ইংলিশে তারাই ভালো করে যারা প্রপারলি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারে, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, কোনটা প্রিপোজিশন, প্রিপোজিশন কোন ইউজ কি, কোনো কনজাংশন, এগুলো যারা প্রপারলি আইডেন্টিফাই করতে পারো ওরা অনেক ভালো করে। কেন? কারণ পার্টস অফ স্পিচ থেকে তুমি যদি সেই 46, 45, 44 যদি দেখো, দেখবা আমরা 46-এ যদি দেখি কয়টা পাইছি, একটা, দুইটা, তিন, তিন দুই 5টা। এখন দেখো নাউন যদি চিনে সে জিরান্ডু চিনবে, তাহলে তো আমি এটাকে নাউনের মধ্যে ঢুকাতে পারি, তাই না? জিরান্ডকে আমি নাউনের মধ্যে ঢুকাতে পারি, তাহলে এখানের মধ্যে আসলে আমার 7টা হয়ে গেল। অ্যাডজেক্টিভ চিনলে পার্টিসিপল চিনবে, তাহলে 8টা হয়ে গেল এখানের মধ্যে। 45-এ 4টাকে 5টা জেনারেল পার্টিসিপল আসে নাই। 44-এ 2 দিয়ে 4, 5, 5 দিয়ে 7, 7টা আসছে। তাহলে দেখো 20টা কোশ্চেনের মধ্যে অন্তত 6 থেকে 7টা আসবে পার্টস অফ স্পিচ থেকে। তো এখানে যে মার্ক ডিস্ট্রিবিউশন আমরা হিসাব করার সময়, এটা ধরো 46-এর মধ্যে প্রিপোজিশন আমি 3টে লিখছি, এখন আমি সামনে তোমাদের দেখাবো যে প্রিপোজিশন থেকে হয়তো 5টা বা 6টা আসছে। এখন ক্যালকুলেশন এরকম উল্টা পাল্টা কেন, আসলে উল্টা পাল্টা না, এই হিসাবটা করার সময় আমরা হয়তো কোশ্চেনটা কারেকশনের মধ্যে ঢুকাই দিছি। হ্যাঁ, এই জন্য তোমার মনে হচ্ছে যে ভাইয়া প্রিপোজিশন থেকে তো 6টা আসছে, আপনি 3টা কেন লিখছেন? হয়তো আমরা ওগুলো কারেকশনের মধ্যে হিসাব করছি। হ্যাঁ, টোটাল 25টা আসছিল, লিটারেচার থেকে 10টা আসছিল 46-এ।
তাহলে এখানে যে মার্ক ডিস্ট্রিবিউশন, এটা তুমি অস্থির হওয়ার কারণ নেই যে ভাই এখানে পুরোপুরি মিলে না এখানের মধ্যে। তাহলে পার্টস অফ স্পিচ থেকে আমরা মোটামুটি 5 থেকে 6টা বা 7টা এখান থেকে কমন পাবো। ফ্রেজ ইডিয়ম থেকে সবসময় প্রশ্ন থাকে, একদম সবসময় ফ্রেজ ইডিয়ম থেকে প্রশ্ন থাকে। আমাদের যে স্লাইডগুলো মোর দেন এনাফ। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ। অ্যাকচুয়ালি বিসিএস এর পরে এটা থেমে গেছিল, এরপর টানা আসে নাই, 46-এ 3টা দিয়ে দিছে। আমাদের সাইড থেকে কমন আসছে এবং শতভাগ কমন আসছে। কারেকশন থেকে, কারেকশন টপিকটা তো আসলে তোমার ওভারঅল সবকিছু মিলায়া, কারেকশনের মধ্যে এখানে প্রোনাউন থাকতে পারে, প্রিপোজিশন থাকতে পারে, কনজাংশন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে কারেকশনের মধ্যে, তাই না? সবকিছু মিলায় তো কারেকশন। তো কারেকশন রাইট ফ্রম ভার্ব একসাথে যদি ধরি আমরা, 46 এখানে তো কোশ্চেন আসলে 6টা, বেশিরভাগই প্রিপোজিশন থেকে অবশ্য, বাকি সময় 2 থেকে 3টা এরকম আসছে। সেন্টেন্স এন্ড ট্রান্সফরমেশন সবসময় প্রশ্ন আসবে, একটা বা দুইটা প্রশ্ন। ভয়েস চেঞ্জ সবসময় প্রশ্ন আসবে। ভোকাবুলারি থেকে সবসময় প্রশ্ন আসে। এই টপিকটা আমরা আয়ত্ত করার জন্য তোমরা আমাদেরকে হেল্প করতে হবে। আমরা নেক্সট ক্লাস থেকে অ্যাসাইনমেন্ট দিয়ে শুরু করব, ফ্ল্যাশ কার্ড বানানোর সিস্টেম দেখাই দিব। ফ্ল্যাশ কার্ড বানাবো, ফ্ল্যাশ কার্ড আমরা একটা কম্পিটিশন দিব, যারা ফ্ল্যাশ কার্ড জমা দিব ওদেরকে আমরা একটা পুরস্কার দিব। স্পেলিং থেকে সবসময় একটা প্রশ্ন আসে, ওয়ান ওয়ার্ড থেকে সবসময় একটা বা দুটো প্রশ্ন আসে। তো ওয়ান ওয়ার্ডকে আমরা ভোকাবুলারির সাথে একসাথে আমরা কনসিডার করতে পারি। পিটুতে আমরা ওয়ান ওয়ার্ড আর ভোকাব একসাথে পড়াই, আসলে যেহেতু আমরা রুট বেসড ভোকাব পড়াই, তো ওয়ান ওয়ার্ড ভোকাব আমরা একসাথে পড়াই। যদি তুমি একসাথে কনসিডার করতে পারো তাহলে ধরতে পারো ভোকাব থেকে তুমি মোটামুটি 2-3 নম্বর পাবা এখানে আমাদের ফর শিওর। তাহলে এই মার্ক ডিস্ট্রিবিউশন থেকে আসলে আমরা কি বুঝতে পারলাম? তার আগে আমি একটু 45-46 একটু এডিপিক্যাল ফরম্যাটে একটু দেখাই আসি। দেখো 45-এ প্রিপোজিশন থেকে কোশ্চেন আসছে 6টা। এগুলো তোমাদের লেকচার বুকে আছে, এগুলো কিছু লিখতে পারো না তোমরা, এখানে সবই লেকচার বুকের মধ্যে আছে। প্রিপোজিশন থেকে কোশ্চেন আসছে 6টা, এটা আমরা কারেকশনের মধ্যে হিসাব করছি। বয়স থেকে 2টা, কারেকশন রাইট ফর্ম থেকে 2টা। ওই আমরা মূলত ওইখানের মধ্যে নম্বর ডিস্ট্রিবিউশনের মধ্যে কারেকশনগুলো রাইট ফর্ম ভার্বের মধ্যে ওইখানের মধ্যে ইন্টারচেঞ্জ হয়ে গেছে, বাট এগুলো কারেকশনের মধ্যে হিসাব করতে পারো, তুমি প্রিপোজিশনের মধ্যে হিসাব করতে পারো, যেখানে থেকে করবা করো, জিনিস তো সেম। ভোকাব থেকে অনেকগুলো প্রশ্ন আসছে এখানের মধ্যে, ভোকাব এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট 8টা প্রশ্ন আসছে। ফ্রেজিডিয়াম যথারীতি 2টা, কন্ডিশন থেকে একটা, সেন্টেন্স থেকে 2টা, স্পেলিং থেকে একটা প্রশ্ন আসছে। ওকে, 46 যেটা তোমার মানে স্পেশালটা যদি বাদ দিই, 48 বাদ দিলে এর আগের যে রেগুলার বিসিএসটা, তবে তোমরা এর মধ্যে 47-এর কোশ্চেন যদি দেখবা তাহলে আমরা আরেকটা অ্যানালাইসিস তোমাদের করে দিতে পারবো। যেহেতু 46 পর্যন্ত যারা পরীক্ষা নিছে ওটা একটা প্যানেল, ওনারা কেউ এখন আর পিএসসিতে নাই, পিএসসিতে কমপ্লিটলি এখন নিউ মেম্বার, নিউ এক্সামিনার। হ্যাঁ, তো আমরা একটু টেনশনে ছিলাম যে নতুন এক্সামিনার যারা আসছে ওদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, কারণ এর আগে আমাদের যে অ্যানালাইসিসগুলো ছিল 35 থেকে একেবারে 46 পর্যন্ত, তখন পিএসসিতে যারা ছিল এখন ওনারা কেউ পিএসসিতে নাই। এই জন্য আমরা টেনশনে ছিলাম 48 নিয়ে, যে 48-এ বাংলাতে ইংরেজিতে কেমন প্রশ্ন আসে, পিএসসির আগের মেম্বাররা তো নাই। আমরা দেখলাম পিএসসির আগের মেম্বাররা না থাকলেও প্রশ্নের প্যাটার্ন আগের মতো রাখছে। তো এই জন্য যেহেতু কদিন পরে 47 হবে, ও 47-এর কোশ্চেন প্যাটার্ন দেখলে আমরা একটু বুঝতে পারবো যে নতুন মেম্বাররা তাদের স্পেসিফিক কোনো টপিকের উপরে তাদের ফ্যাসিনেশন আছে কিনা, নাকি ওনারা ওই প্রিভিয়াস বিসিএস এর ফর্মুলাটাই ফলো করবে, এটা আমরা বুঝতে পারবো 47 হলে। তাহলে এখন যত অ্যানালাইসিস তোমরা দেখতেছো এগুলো আসলে পিএসসির আগের মেম্বার যারা ছিল, আগের এক্সামিনার যারা ছিল তাদের উপরে ভিত্তি করে। তো আমরা ওয়েট করি 47 কোশ্চেনটা আসলো আমরা কিছুটা বুঝবো। তবে আমার বিশ্বাস আগের প্যাটার্নটা ধরে রাখবে কোশ্চেনের সময়। 46-এ দেখো সেম জিনিস, প্রিপোজিশনের নাম্বার হঠাৎ করে অনেক বেড়ে গেছে। এই ট্রেন্ডটা ব্যাংকের ক্ষেত্রেও খাটে। তাহলে আমরা ব্যাংক এবং বিসিএস এই দুই জায়গায় আমরা নতুন একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। ট্রেন্ডটা হচ্ছে এই দুই জায়গায় প্রিপোজিশন থেকে, এবং ব্যাংকে তোমরা জানো ভোকাব থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাহলে ব্যাংক বিসিএস দুই জায়গায় এখন, যে তোমরা যারা বিসিএস দিচ্ছ ওরা ব্যাংকে পরীক্ষা দিবা, তাহলে প্রিপোজিশন এবং ভোকাব এই দু টপিক থেকে এখন ব্যাংক বিসিএস দুটাতেই অনেক বেশি প্রশ্ন আসতেছে। 47 আমরা প্রশ্ন পাইলে আমরা আরেকটু নিশ্চিত হব যে আসলে প্রিপোজিশন ওদের ফেভারিট টপিক কিনা। ফ্রেজ ক্লসে অনেক বছর প্রশ্ন আসা বন্ধ ছিল, কিন্তু 46-এ একসাথে 3টা চলে আসছে। ভোকাব থেকে 2টা আসছে, ফ্রেজ ইডিয়ম 2টা আসছে, রাইট ফর্ম ভার্ব, টেন্স, ভয়েস, এগুলো তো তোমরা জানো যে তোমার কানেক্টেড টপিক। তো এই অ্যানালাইসিসটা দেখানোর অর্থ ছিল এটাই, তোমাদের বইতে আছে জিনিসগুলো, এরপর সে প্যাটার্নটা আইডেন্টিফাই করা যে পিএসসির ফেভারিট টপিকটা কি। হ্যাঁ, তাইলে আমরা ইন সামারি এটা বলতে পারি যে পার্টস অফ স্পিচ থেকে পিএসসির ফেভারিট টপিক হচ্ছে প্রিপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সবচেয়ে ফেভারিট টপিক পিএসসির। আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ 46-এ 3টা দিয়ে দিছে। এর আগে অবশ্য কয়েক বিসিএস অফ ছিল, এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট এবং ভোকাব একসাথে পিএসসির খুব ফেভারিট টপিক। ফ্রেজ ইডিয়ম খুব ফেভারিট,
কারেকশন। এখন কারেকশনের ভিতরে মূলত তোমার এখানে আমাদের টেন্স থেকে আসবে, ভয়েস থেকে আসবে, কন্ডিশন থেকে আসবে, প্রোনাউন থেকে আসবে, প্রিপোজিশন থেকে, সবকিছু মিলিয়ে তো কারেকশন। হ্যাঁ, সবগুলো টপিক কভার করে এখানের মধ্যে। এরপর কারেকশন। তো রাইট ফ্রম ভার্ব, টেন্স, ভয়েস, কন্ডিশনাল, এগুলো আমরা একটা গ্রুপে রাখছি এই জন্য, কারণ রাইট ফ্রম ভার্ব, টেন্স, ভয়েস, কন্ডিশনাল এগুলো কানেক্টেড। হ্যাঁ, তুমি একটা বলে দেখবা যে অন্য একটার মধ্যে তুমি এই টপিকটা পাচ্ছ। এবং সেন্টেন্সের ট্রান্সফরমেশন, সেন্টেন্সটা মিজ আনসার পড়াবে এখানের মধ্যে, বাকি টপিকগুলো এখানের মধ্যে। পিএসসিতে পিটিওতে আগে সবই আমি পড়াইতাম এখানের মধ্যে, তো এখন তোমার হচ্ছে যে আমি একটু ব্যস্ততার কারণে তোমার আমার ব্যস্ততা না, আসলে আমাদের অন্য স্যার আরো ভালো পড়ায়, তো সেই জন্য অন্য স্যারেরা এখন পড়াচ্ছে। তো এরপর আমার ক্লাস তোমাদের ভালো লাগলে আমি নিব, কোনো সমস্যা, টেনশনের কোনো কারণ নেই যে ভাই আপনি ক্লাস নেন না কেন। যারা পড়াবে তারা তোমার সর্বোচ্চ ভালো পড়াবে বলেই হচ্ছে এখন আমি অত ক্লাস আর নেই না। তো হোপফুলি তোমাদের অনেকগুলো ক্লাস নেওয়া হবে এবং তোমাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। তো চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো, আমরা যখন এমবিবিএস পড়াশোনা করি, প্রথমে আমরা শুরু করি অ্যানাটমি দিয়ে। আমরা অর্গানগুলো আগে চিনি, যে কোনটা ব্রেন, কোনটা হার্ট, কোনটা কিডনি, এগুলো চিনি। তাহলে ইংরেজি ভাষাটা তোমাকে যে আয়ত্ত করতে হয়, ভাষা না না আসলে চাকরির পরীক্ষা যদি আয়ত্ত করতে হয়, মানে বিসিএস ব্যাংকে যদি ভালো করতে হয়, তোমাকে একটা সেন্টেন্স ভেঙে ভেঙে এলিমেন্টগুলো আইডেন্টিফাই করা শিখতে হবে। কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, কেন অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো বুঝতে পারাটা খুব ইম্পর্টেন্ট। তো ভাষার ক্ষেত্রে তোমাকে আমি আরেকটা জিনিস বলি, যে তোমাদের মধ্যে যখন হীনমন্যতা যদি থাকে, আমি নিজে একটা সময় মনে করতাম যে ইংরেজি জানা ছাড়া একটা জাতি কোনোভাবে আগাইতে পারবে না, এবং একটা জাতি আগানোর জন্য ইংলিশ হচ্ছে অপরিহার্য। আমার এই চিন্তাটা মাথায় ঢুকছিল তোমার যারা ইংরেজি শিখায় বাংলাদেশে, ওনাদের অনেক তোমার কথাবার্তা থেকে আমার মাথায় এই জিনিস ঢুকছিল। তো আমি যখন চায়না টানে যাচ্ছি একটু টুকটাক, আমি দেখলাম যে চাইনিজরা এক বিন্দু বিসর্গ ইংলিশ না জেনেও ওরা কি পরিমাণ অ্যাডভান্স। ওরা বাইরের দুনিয়ার ফেসবুক ইউজ করে না, ওদের নিজেদের ফেসবুক আছে। ওরা ইউটিউব ইউজ করে না, ওদের নিজেদের ইউটিউব আছে। ওরা গুগল ইউজ করে না, ওদের নিজেদের গুগল আছে। ওরা উবার ইউজ করে না, ওদের নিজেদের উবার আছে। ওরা গুগল ম্যাপস ইউজ করে না, ওদের নিজেদের ম্যাপ আছে। এবং ওদের গুগল ম্যাপস, আমরা যে গুগল ম্যাপস ইউজ করি তার চেয়ে অনেক অ্যাডভান্স। আমাদের গুগল ম্যাপসের মধ্যে রুটগুলো তোমার ওইভাবে আইডেন্টিফাই করা যায় না, সাইড কোন দিকে চেঞ্জ করবা। আমাদের দেশে তো অবশ্য আমাদের রুটগুলো লেন অত নাই, বাট দুবাইতে অনেক লেন বেশি। তো তোমার, তাহলে আমি যখন দেখলাম এখানের মধ্যে এক বিন্দু ইংলিশ ওরা জানে না, তাহলে ওরা কেমনে ব্যবসা বাণিজ্য করে? তাহলে আমরা যখন একটা মেলায় যাই তখন ওদের সাথে কেমনে কথা হয়, আমি কিছু একটা বলতেছি, ও মুখের কাছে ফোন ধরে রাখে, ওই ফোনে আমার ইংলিশটা ওর চায়নাতে কনভার্ট হয়ে যায়। কনভার্ট হয়ে গেলে তখন ও চায়নাতে রিপ্লাই করে, রিপ্লাই করলে তখন আমাকে আবার দেখায়, এই যে ইংলিশ ট্রান্সলেট করে আমাকে আবার দেখায়। ওদের ফোনগুলো চাইনিজ ল্যাঙ্গুয়েজে। তখন আমার এই চিন্তাটা, আসলে আমি চিন্তা করলাম যে আসলে যে কোনো ভাষাতেই তুমি একটা জিনিস যদি প্রপারলি আয়ত্ত করতে পারো, তাহলে বেসিক সায়েন্স যদি বলি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যে কোনো বেসিক জিনিস তুমি যদি নিজের ভাষা যদি বুঝতে পারো, আত্মস্থ করতে পারো, হৃদয়ে ঢুকাইতে পারো, ইংলিশ মেইন কোনো ব্যাপার হবে না। তাহলে তুমি, আরেকটা বিষয় হচ্ছে, এটা গ্লোবালি ইংলিশ যারা শেখায় তারা মূলত পেনিক সেল করে। পেনিক বুঝো, মানে ভীতি সেল করে, ফোবিয়া সেল করে। কি সেল করে? ওরা বুঝাতে চাইবে তোমার অ্যাকসেন্ট হয় না, ও অ্যাকসেন্ট হয় না, সে অ্যাকসেন্ট হয় না, অ্যাকসেন্ট আরো উন্নত করতে হবে। যারা অনেক বেশি প্রনাউন্সিয়েশন এবং অ্যাকসেন্ট নিয়ে কথা বলে ওরা আসলে পেনিক সেল করে, এবং তোমাকে আরো হীনমন্য করে, তোমাকে আরো বুঝাইতে তোমার ইংলিশটা হয় না। তুমি যত ইংলিশ শিখো না কেন, তোমাকে ওরা আরো বুঝাবে তোমার ইংলিশ আসলে কোনোভাবে হয় না। এখন তুমি মিলাও যে বিটিভিতে যেরকম শুদ্ধ বাংলায় কথা বলে, তুমি কি এরকম শুদ্ধ বাংলায় কথা বলতে পারো? আমি নিজে তো পারি না। আমি নিজে শুদ্ধ বাংলা কথা বলতে পারি না, আমার মুখ দিয়ে শুদ্ধ বাংলা আসে না, আমি পারিও না, উচ্চারণ করতে পারি না, আমি প্রমিত আমি পারি না। তাহলে প্রমিত বাংলা না পেরেও আমরা কাজ চালাই যাচ্ছি। হ্যাঁ, চাকরি বাকরি পাইতে কোনো সমস্যা হয় না। তাহলে যারা অনেক বেশি অ্যাকসেন্ট, প্রনাউন্সিয়েশন নিয়ে কথা বলে, তোমার এই উচ্চারণ ভুল, এই ভুল, সে ভুল নিয়ে কথা বলে, ওরা আসলে পেনিক সেল করে, ফোবিয়া সেল করে। তোমার কাছে বোঝাচ্ছে তুমি ইংলিশ পারো না, সুতরাং তার কাছে ইংলিশ শিখতে হবে। তাহলে এই পেনিক ফোবিয়ার মধ্যে না থেকে আমি তোমাকে এটা নিশ্চয়তা দিচ্ছি, তোমার কাজ হচ্ছে একটা জিনিস হৃদয়ঙ্গম করা। তাহলে ইংরেজি একটা ভাষা, ভাষাটা বুঝতে পারা কিভাবে ভাষাটা ফাংশন করে, এই ভাষাটার ফর্ম ইউনিট কি। কিন্তু তুমি কখন হীনমন্যতায় ভুগবা না যে আমি যে এই ভাষাটা আমি কম পারি। ইংরেজি না পাইরাও পৃথিবীর অনেক জাতি অনেক উন্নতি করে ফেলছে। তুমি যদি ইউরোপে যদি যাও, তুমি ফ্রান্সে যাও, স্পেনে যাও, ওরা নিজেদের ভাষায়, ওরা হচ্ছে ওদের সব বই পুস্তক, সব জ্ঞান বিজ্ঞান ওখানে। চায়না হচ্ছে, এই জন্য এক্সাম্পল বললাম, চাইনিজরা টোটাল ইংলিশ পারে না, একদম কিছুই পারে না ইংলিশের মধ্যে। তুমি 100ও পারে না, সে ক্যালকুলেটারের মধ্যে 100 টিপে তবে দেখা এটার দাম 100 টাকা। হ্যাঁ, সে 100 উচ্চারণ করতে পারে না, এই অবস্থা ওদের। কিন্তু ওরা কোনো কিছু পিছায় নাই। এই জন্য আমি এখন আর এটা বলি না যে তোমাকে
এখানে ইংলিশে ভালো করলে যাতে আগে যাবে। আমি পরে দেখলাম আসলে এগুলো ভুয়া কথা। তো চলো আমরা চাকরি পরীক্ষায় ভালো করার জন্য এখানে আমরা যে জিনিসটা জোর দিচ্ছি যে তুমি 4 মিনিটগুলো ভালো করে আইডেন্টিফাই করতে পারো কিনা। দেখো, একটা বিল্ডিং যখন বানাচ্ছি তখন সেই বিল্ডিং এর মধ্যে আমাদের ইট লাগে, বালি লাগে, সিমেন্ট লাগে। এখন ইট দিয়ে তুমি দেয়াল বানাইতে পারো, ইট দিয়ে তুমি পিলার বানাইতে পারো। তাহলে ইট, বালি, সিমেন্ট এগুলো হলো 4 মিনিট। ওই 4 মিনিটটা কিভাবে ফাংশন করতেছে, কিভাবে কাজ করতেছে, সে কি দেয়াল হিসেবে কাজ করতেছে না পিলার হিসেবে কাজ করতেছে না ছাদ হিসেবে কাজ করতেছে, ওইটা হলো তার ফাংশন ইউনিট। এখন ফর্ম মানে কি? 4 মিনিট মানে হচ্ছে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো হচ্ছে 4 মিনিট। একটা বাক্যকে ভাঙলে আমরা সেখানে নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, হ্যাঁ, এগুলো পাবো। অপরদিকে একটা বাক্যে 4 মিনিটগুলো কীভাবে ফাংশন করে যদি ভাঙি, আমরা দেখবো কেউ সাবজেক্ট, কেউ এখানে অবজেক্ট, কেউ কমপ্লিমেন্ট, কেউ মডিফায়ার, কেউ অপোজিটিভ। এইভাবে প্রত্যেকে ভিন্ন ভিন্নভাবে ফাংশন করতেছে। আমাদের কাছে হচ্ছে বুঝতে পারা যে কে কীভাবে ফাংশন করে এবং এটা কোন ফর্মে, এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি ইন্টারজেকশন, কোনটা। আচ্ছা, আমরা একটা সেন্টেন্স নিয়ে কথা বলি। মেসি ফুটবল খেলে। এখন যদি প্রশ্ন করি এবার ভার্ব বা ক্রিয়াপদ কি, তুমি বলবা খেলে। যদি বলি কে খেলে, উত্তর হবে মেসি। তাহলে মেসি হচ্ছে সাবজেক্ট, তার মানে ভার্বকে আমরা যদি কে দ্বারা প্রশ্ন করি আমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছি। এখন যদি বলি কি খেলে, তখন তুমি বলবা যে ফুটবল খেলে, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা যদি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করি, যে আনসার পাবো সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে পুরো বাক্যটা মেসি ফুটবল খেলে। বাংলা বাক্যে প্রথমে সাবজেক্ট ছিল, পর অবজেক্ট ছিল, শেষে ছিল ভার্ব। ইংরেজিতে মেসি প্লেস ফুটবল, প্রথম সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট। তাহলে ইংরেজিতে আমাদের এটা হলো স্ট্রাকচারটা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আজকে আমরা যে কথাগুলো বলবো খুব সিলি মনে হইতে পারে তোমার, কিন্তু পরবর্তী ক্লাসগুলো বোঝার জন্য তোমার খুব গুরুত্বপূর্ণ। যেমন দেখো এখানে পাওয়ারফুল সাবজেক্ট, পাওয়ারলেস সাবজেক্ট, এই জিনিসটা যদি তুমি না বুঝো আমি তোমাকে ভয়েস পড়াতে পারবো না। ভয়েস পড়ানোর সময় এটা কাজে লাগবে। আবার এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট নিয়ে কথা বললাম, যখন তোমাকে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ পড়ানো হবে তখন এটা তোমার কাজে লাগবে। প্রত্যেকটা জিনিস সামনে তোমার কাজে লাগবে, এই জন্য আমরা এগুলো আগেই ক্লিয়ার করে নিচ্ছি। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, হ্যাঁ। কমন জাতীয় বাক্যে সাবজেক্ট উজ্জ্বল থাকে, ওকে দেখা যায় না। তোমার সাবজেক্ট ছাড়া সেন্টেন্স হতে পারে, হ্যাঁ, ও হাইডেন থাকে। যেমন ধর ডু দ্য ওয়ার্ক, এবার কোনো সাবজেক্ট নেই আপাতত মনে হচ্ছে, কিন্তু আসলে বাক্যটা কি? বাক্যটা ইউ ডু দ্য ওয়ার্ক, যেখানে ইউটা হিডেন আছে। এটা কমন জাতীয় বাক্য, এখানের মধ্যে সাবজেক্টটা হিডেন। দেখো অ্যাক্টিভ এবং প্যাসিভ দুজনের বাক্যে ভিন্ন ধরনের সাবজেক্ট থাকে। কি থাকে? অ্যাক্টিভ বাক্যে যে সাবজেক্ট থাকে তাকে আমরা বলি পাওয়ারফুল সাবজেক্ট, কি জিনিস আমরা আসতেছি সামনে, সে ক্রিয়া সম্পাদন করার ক্ষমতা রাখে। আর প্যাসিভ বাক্যে থাকে পাওয়ারলেস সাবজেক্ট, যেটা ক্রিয়া সম্পাদন করার ক্ষমতা রাখেন না। তুমি বল ভাই আমি তো কিছু বুঝি না জিনিসটা। তো চলো আমরা একটু ভাত খাবো। আমাদের যেহেতু প্রিয় খাবার ভাত, সবসময় আমরা ভাত খাই। সকালে ভাত খাই, দুপুরে ভাত খাই, বিকেলে ভাত খাই, মন খারাপ হলে ভাত খাই, সন্ধ্যা ভাত খাই, রাতে ভাত খাই, হ্যাঁ সবসময় ভাত খাই আমরা। অনেক বেশি হচ্ছে ডায়াবেটিস আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এই যে স্যার আমাদেরকে প্রথমে ভাত খাওয়ানো শিখেছি গ্রামার পড়ানোর সময়, তো আমি তোমাদের ভাত খাওয়া দিয়ে শুরু করতেছি। দেখো হি ইটস রাইস, এটা অ্যাক্টিভ বাক্য। এখানের মধ্যে এই যে ইট, যে খাওয়ার যে কাজটা যে করে, সে ভার্বের এজেন্ট। তা ইট হচ্ছে ভার্ব, ভার্বের কাজটা যে করে, যে পারফর্ম করে, তাকে বলে ভার্বের এজেন্ট। এই ভার্বের এজেন্ট যদি সাবজেক্টের জায়গায় থাকে তখন তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস বা অ্যাক্টিভ বাক্য। তাহলে এখানে আমার ইটের কাজটা যে করে সে হলো ভার্বের এজেন্ট। কে করে? হি করে। দেখি হি সাবজেক্টের জায়গায় আছে কিনা, আছে। তাহলে এটা হলো একটা অ্যাক্টিভ বাক্য। এবার এখানে দেখি রাইস ইজ ইটেন বাই হিম, তাহলে ইটের তো খাওয়া, তা খাওয়ার কাজটা যে করে সে হচ্ছে ভার্বের এজেন্ট। তাহলে ভার্বের এজেন্ট আমরা দেখি সাবজেক্টের জায়গায় যে আছে সে ভার্বের এজেন্ট কিনা। দেখি সাবজেক্টের জায়গায় যে বসে আছে সে হলো রাইস, সাবজেক্টের জায়গায় যে বসে আছে সে হলো রাইস। এখন রাইস কি ভার্বের এজেন্ট? সে কি নিজের নিজে খাইতে পারবে? যেহেতু রাইস ভার্বের এজেন্ট না, তার মানে আমরা বলতে পারি যে এই সেন্টেন্সে সাবজেক্টের পজিশনে ভার্বের এজেন্ট বসে নাই, তার মানে বাক্যটা প্যাসিভ। আসলে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস খুব খুব সহজ জিনিস। পার্থক্যটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে ভার্বের যে এজেন্ট সে সাবজেক্টের পজিশনে থাকে, আর প্যাসিভ ভয়েসে ভার্বের যে এজেন্ট সে সাবজেক্টের পজিশনে থাকে না। এখন তুমি বলবা এখানে ভার্বের এজেন্টটা কি অবজেক্টের জায়গায় থাকবে? নাও থাকতে পারে, ভার্বের এজেন্টই না থাকতে পারে। এখানে বাই হিম আমি লিখলাম না, তাও তো এটা প্যাসিভই থাকবে। তাহলে মূল জিনিসটা হচ্ছে ভার্বের এজেন্টটা সাবজেক্টের জায়গায় বসছে নাকি বসে নাই। যদি বসে তাহলে অ্যাক্টিভ ভয়েস,
আর ভার্বের এজেন্ট যদি সাবজেক্টের জায়গায় না বসে তাহলে সেটা প্যাসিভ ভয়েস। তাহলে এখানে শিখে গেলাম আমরা আবার যখন ভয়েস আসবে তখন এগুলো রিপিট করব। তাহলে আমরা শিখে গেলাম যে ভার্বকে কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে আমরা অবজেক্ট পাবো। একটা বাক্যে দুটো অবজেক্ট থাকতে পারে, কি দ্বারা প্রশ্ন করলে একটা অবজেক্ট পাবো, আর কাকে দ্বারা প্রশ্ন করলে আরেকটা অবজেক্ট পাবো। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্টটা পাবো সেটা বস্তুবাচক অবজেক্ট, যাকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট। আর হুম বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে অবজেক্টটা পাবো তাকে আমরা বলি ব্যক্তিবাচক অবজেক্ট, বা আমরা তাকে বলবো ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা সামারি করে বলতে পারি যে সাবজেক্ট হচ্ছে কোনো পার্সন বা থিং দ্যাট ইজ ডুইং দ্য অ্যাকশন, অ্যাকশনটা যে করে, যেমন দ্য কাউ ইটস গ্রাস। তাহলে এই যে ঘাস খাওয়ার যে কাজটা এটা যে করে সেগুলো সাবজেক্ট দ্য কাউ। যার উপরে কাজটা হয় মানে যে অ্যাকশনটা রিসিভ করে সেগুলো অবজেক্ট, যেমন টিনা প্লেজ দ্য পিয়ানো। তাহলে এই যে পিয়ানোর উপরেই অ্যাকশনটা পারফর্ম হয়, এই যে টিনা যে প্লে করতেছে এই প্লে করার কাজটা পিয়ানোর উপরে সম্পন্ন হয়, এই যে পিয়ানো হচ্ছে অবজেক্ট। তোমার মনে হতে পারে জিনিসগুলো খুব সিলি, কিন্তু সামনে যখন আমি যখন জিজ্ঞেস করবো তখন তুমি সাবজেক্ট অবজেক্ট যদি না চিনতে পারো তাহলে তখন দুঃখজনক ব্যাপার হবে। এন কি বলছে, পরিমণি স্বর্ণের পালু উপহার দিলেন অভিনেত্রীকে। না, ছবিটা একটু ভালো হবে না, অস্থির ছবি, এটা আমরা ঢেকে দিই এটা একটু। পরিমণি গিফটস আ গোল্ডেন অ্যাঙ্কলেট টু রিপা। দেখো তো এই বাক্যটা আমরা পড়ি তো এখানের মধ্যে, সাবজেক্টকে তাহলে পরিমণি, কে দেয়, কে উপহার দেয়, পরিমণি উপহার দেয়, তাহলে পরিমণি হচ্ছে সাবজেক্ট, নিঃসন্দেহ সাবজেক্ট। এবার যদি প্রশ্ন করি কি উপহার দেয় আর গোল্ডেন অ্যাঙ্কলেট, তাহলে এটা অবজেক্ট, অবজেক্ট নাম্বার ওয়ান। কাকে দেয়, রিপাকে দেয়, তাহলে রিপ হচ্ছে আমাদের ব্যক্তিবাচক অবজেক্ট, অবজেক্ট নাম্বার টু। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম দুটো অবজেক্ট, একটা হলো কাকে দিল এবং কি দিল, দুটো উত্তরের ভার্ব থেকে আমরা পাচ্ছি। আমরা এই দুটো বাক্যকে এভাবে লিখতে পারি, পরিমণি গিফটস রিপা গোল্ডেন অ্যাঙ্কলেট, এভাবে বলা যায়, পরিমণি গিফটস আ গোল্ডেন অ্যাঙ্কলেট টু রিপা, এইভাবেও বলা যায়। তাইলে এখানের মধ্যে গোল্ডেন অ্যাঙ্কলেট সে হচ্ছে বস্তুবাচক অবজেক্ট, বা আমরা যাকে বলি ডিরেক্ট অবজেক্ট। আর রিপো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট, আমরা যাকে বলি ইনডিরেক্ট অবজেক্ট। তাইলে তুমি একটা সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে ভার্বের পরে দুটো অবজেক্ট থাকলে প্রথমে আসবে ব্যক্তিবাচকটা, মানে ইনডিরেক্টটা আগে আসবে, ডিরেক্টটা পরে যাবে। ভাই আমি উল্টা করে দিতে যাচ্ছি, ডিরেক্ট আগে দিব, দাও। তুমি ডিরেক্ট অবজেক্ট যদি আগে দাও, ইনডিরেক্টটাকে একটা প্রিপোজিশন যোগ করে লিখতে হবে। তাহলে তুমি যদি ইনডিরেক্টটাকে আগে লিখো, সরি ডিরেক্টটাকে যদি আগে লিখো তুমি, তাহলে ইনডিরেক্টটাকে তুমি পরে নিয়ে যাবা, তার আগে একটা প্রিপোজিশন অ্যাড করবা। নর্মালি ইনডিরেক্ট আগে আসে, ডিরেক্টটা পরে যায়, এটা নর্মাল স্ট্রাকচারে। ওকে, তুমি এভাবে লিখতে পারো, দুটোই শুদ্ধ, কোনো সমস্যা নেই। এগুলো কোনো কিছু মুখস্থ করার দরকার নাই, এগুলো তুমি ছোটবেলা থেকে এগুলো দেখে আসছো, কারণ তুমি বিরক্ত লাগতে পারে যে আরিফিন ভাই এগুলো কি পড়াচ্ছে। তো যেহেতু আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আমরা এখানে আগে যে বিল্ডিং বানাবো, আগে ফাউন্ডেশন বানাচ্ছি, বিল্ডিং এর বেজ বানাচ্ছি, নাহলে তো বিল্ডিং কিন্তু তোমার হেলে পড়বে। প্রথমে যদি আমি ছাদ বানানো শুরু করে দিই, এই বিল্ডিং ঠিক বানাই, যেন আমরা আগে বেসিক জিনিস পড়াই। দেখো তুমি করকম অবজেক্ট তুমি দেখবা, জ্যাক কট এ ফিশ, জ্যাক একটা মাছ ধরলো, তাহলে ফিশ এগুলো এখানে ডিরেক্ট অবজেক্ট। ওকে, গিভ হার দ্য ফিশ, তাকে মাছটা দাও, কাকে দাও, তাকে দাও। হার হচ্ছে তাহলে এখানে ইনডিরেক্ট অবজেক্ট, অ্যাকশনটা যে রিসিভ করে। কুক উইদাউট সল্ট, চিনি লবণ ছাড়া, সরি চিনি না, লবণ ছাড়া রান্না করো। তাহলে এখানে এই উইদাউট হচ্ছে প্রিপোজিশন, সল্টটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। সামনে ক্লাসগুলোতে আমরা দেখব যে প্রিপোজিশন সে নাউন বা প্রোনাউনের আগে বসে কি করে, ভার্বের সাথে একটা রিলেশনশিপ স্থাপন করে। সামনে আমরা এই জিনিসগুলো পড়বো আস্তে আস্তে। এখন তো প্রথম ক্লাসে মনে হতে পারে প্রিপোজিশন বা জিনিসটা কি ভালো করে বুঝে নাই, তো এতটুকু মাথায় রাখো, তাহলে প্রিপোজিশনের পরে যে বসবে সে হয় নাউন হবে নাহলে প্রোনাউন হবে। প্রোনাউন তো নাউনেরই খালতো ভাই, নাউনের পরিবর্তে সে বসে। তার মানে আমরা বলতে পারি এখানের মধ্যে প্রিপোজিশন পরে নাউন বা তার কোনো অ্যানালগ এখানে বসবে। এখন আসে একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথার মধ্যে ঢুকাইতে হবে, ফাইনিট ভার্সেস নন ফাইনিট। এটা যদি মাথার মধ্যে ঢুকাইতে পারো তাহলে তোমার পক্ষে ফ্রেজ, ক্লজ, জিরান্ড, পার্টিসিপল সব কিছু ঢুকানো অনেক ইজি লাগবে। আমি একটু চ্যাট অপশনটা অন করতেছি, এবং তোমরা কেউই আমি যা জিজ্ঞেস করবো এবারে কোনো কিছু বলবা না, কোনো কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নাই। জাস্ট প্রথম ক্লাস, তোমরা এখানে অনেক কিছু তোমার এখানের মধ্যে মাথায় ঢুকবে না, আমি জানি সেটা। কয়েকটা ক্লাস যাক, এরপর আমি তোমাকে আস্তে আস্তে মাথায় ঢুকাবো। তোমরা একটা আনসার দাও, তোমাকে চ্যাট অপশনটা আমি অন করে দিচ্ছি, যে এই বাক্যের মধ্যে সারা ইজ ক্রাইং উইথ জয়, এই বাক্যের মধ্যে ফানিট ভার্ব কোনটা, তোমার যা মনে হয় তুমি আনসার দাও, কোনটা ফানিট ভার্ব। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ।
কেউ বলতেছে এখানে ক্রাইং, কেউ বলতেছে ইজ, আবার কেউ বলতেছে এত রিস্ক নেওয়ার কোনো দরকার নাই, দুইটাকে আমি ইজ ক্রাইং পুরোটা বলে দিই, হ্যাঁ, এত রিস্ক নেওয়ার তো দরকার নাই। তাহলে আমরা এটুকু ক্লিয়ার হয়েছি যে আমি খুব সহজ জিনিস পড়াচ্ছি প্রথম ক্লাসে, এই সহজ জিনিসগুলো দরকার আছে তোমরা এটা বুঝতে পারছো, কারণ এখানে আমরা তো অর্ধেক মানুষ আমরা ফাইনাইট ভার্ব ধরতে পারি নাই। তাহলে আমি সহজ জিনিস পড়ালে তোমাদের বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। আসলে এবার করে তোমরা যদি চিন্তা করো যে এটা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ, তুমি কোনটা দেখে বুঝছো? ইজ দেখে বুঝছো না ক্রাইং দেখে বুঝছো? আচ্ছা, ইজ দেখে বুঝছো। আরেকটা টেস্ট করি আমি, সারার জায়গায় আমরা লাগা দিলাম এখানে, এটা চেঞ্জ করি। ধরো সারা এবং সারার বান্ধবী, হ্যাঁ, তো সারার আম্মু বলছে সারা তোমার তো বিয়ে ঠিক হয়েছে, তোমার বিয়ে হয়ে যাবে। সারা খুব আনন্দে কান্না করে দিয়েছে, আম্মু আমার বিয়ে হবে, কি বলেন এটা, আমি এখন তাহলে কোনো কাজকর্ম করা লাগবে না, জামাই আমার টাকা পয়সা ইনকাম করবে, আমি ওটা দিয়ে চলবো, প্রচুর শপিং টপিং করবো, খুব আনন্দে সে কান্না করে দিছে এটা, হ্যাঁ। এ বললো যে তা তোমাদের সবাই অন্য বাউন্ডারি বান্ধবীরা বলতেছে যে সারা তোমার একলা বিয়ে হবে, আমাদের কি হবে না? তো ঠিক আছে, তোমাদের সবার বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে সবাই ওরা সবাই আনন্দে কান্না করে দিচ্ছে। সারা জায়গায় আমরা এটা রিপ্লেস করলাম দে দ্বারা, বললাম আমরা এখানে দে, তো কি হবে এখানের মধ্যে? ইজ হয়ে যাবে আর, ক্রাইং কিন্তু ঠিক থাকবে, দিয়ে ক্রাইং উইথ জয়। তাহলে দেখো, এই ক্রাইং এবং ইজ, এই দুটো ইউনিটের মধ্যে সাবজেক্টকে ফলো করছে কে? ইজ ফলো করছে। সেই জন্য সাবজেক্টে যখন আমরা পার্সন চেঞ্জ করে দিছি, যখন নাম্বার চেঞ্জ করে দিছি আমরা এখানের মধ্যে, তাহলে আমরা যখন এখানের মধ্যে প্লুরাল নাম্বার করে দিছি তার সাথে সাথে আমাদের ইজ চেঞ্জ হয়ে আর হয়ে গেছে, কিন্তু এই ক্রাইং কিন্তু চেঞ্জ হয় নাই। আবার আমরা এটা পাস্ট টেন্সে বলি, তাহলে কি করবো বলতো? পাস্ট টেন্সে সারা থাকলো, পাস্ট টেন্সে নিয়ে যাও এটাকে, তাহলে কি করবা? সারা কি হবে? কি হবে? ওয়াজ হবে। আচ্ছা, চ্যাটের কারণে যা প্রবলেম হচ্ছে, তুমি একটা কাজ করো, তোমার এখানে জুমের মধ্যে নোটিফিকেশন আছে, ওই দেখো একটা বেলের মতো আছে এরকম, হ্যাঁ, এরকম একটা বেল আছে, ও বেলের মধ্যে ক্লিক করে নোটিফিকেশনটা অফ করে দাও, মিউট করে দাও, তাহলে তুমি নোটিফিকেশন দেখতে পাবে না। ক্লিয়ার? তাও তোমার ইয়াটা মোবাইলটা একটু শোয়াই দাও, নোটিফিকেশনটা অফ করে দাও, অফ করে তোমার ফোনটা শোয়াই দাও, তাহলে তুমি কোনো চ্যাট দেখতে পাবে না। বাট চ্যাটটা লাগবে আমার, আমি কথা বলার জন্য। তাহলে দেখো আমি তখন কি হবে? সারা ওয়াজ ক্রাইং হবে, তাই না? ওয়াজ ক্রাইং উইথ জয়। তা ক্রাইং তো চেঞ্জ হয় না, একবারও চেঞ্জ হয় না ক্রাইং, ইজ না চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই আমরা যেটা ফানিটা আইডেন্টিফাই করছি ওখানে একটু প্রবলেম ছিল। ফানির ভার্ব জিনিসটা আসলে কি? ফানির ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যার একটা সাবজেক্ট আছে এবং যে আমাদের টেন্স শো করে, যাকে দেখে টেন্স চেনা যায়, এবং যার একটা সাবজেক্ট থাকবে তাকে বলে ফানির ভার্ব। তাহলে আমরা আগের যে সেন্টেন্সটা, এখানের মধ্যে আমরা ইজ দেখে টেন্স আইডেন্টিফাই করছি, তাহলে টেন্স চেঞ্জ করলে ইজ চেঞ্জ হয়ে যায়। আবার ও সাবজেক্টকে ফলো করে, সেই জন্য আমরা যখন সাবজেক্টকে আমরা যখন সিঙ্গুলার থেকে প্লুরাল করে দিছি, ইজ চেঞ্জ আর হয়ে গেছে। সুতরাং এখানে ইজ হচ্ছে ফাইনিট ভার্ব, ক্রাইং হচ্ছে এখানে নন ফাইনিট। এখন আমরা দেখি যে নন ফাইনিট কি হইতে পারে, সেগুলো আমরা আসবো। তাহলে এখানে দেখো, ফাইনিট ভার্ব আমরা সংজ্ঞা দিলাম, এটা সাবজেক্ট থাকবে এবং সে টেন্স শো করবে। দ্য থিফ এসকেপড অ্যাগেইন, থিফটা আবারও পালাইছে, তাহলে এখানে এসকেপ হচ্ছে ফাইনিট ভার্ব, যার সাবজেক্ট হচ্ছে দ্য থিফ। পরেরটার মধ্যে তোমরা একটু আটকায় গেছো, কারণ এখানে দুটো ভাব যেহেতু ছিল, যেহেতু কোনটা ফানিট এটা তোমরা একটু মুশকিলে পড়ছো। যারা ক্রাইংকে ফানিট ভাব বলছো, তোমার মাথার মধ্যে শুধু ঢুকতেছে অক্সিলারি, ঢুকতেছে তোমার মাথার মধ্যে, হ্যাঁ, তুমি চিন্তা করতেছো, মেনে নিতে পারতেছো না যে ভাই কেমনে ইজ ফানিট ভার্ব কেমনে হয়, হ্যাঁ, ইজ তো অক্সিলারি, তো অক্সিলারি ফানিট ভার্ব হতে পারবে না, কে কি বলছো কোথাও? এ ধরনের কোথাও কোনো কথা নাই, এই জন্য অনেকে মেনে নিতে কষ্ট হচ্ছে, ভাই এখানে ক্রাইং ফানিট হওয়ার কথা না, ক্রাইং এখানে ফানিট না, ক্রাইং হচ্ছে নন ফানিট, ফানিট হচ্ছে এখানে ইজ। এখানের মধ্যে কোনটা কোনটা ফানিট লাল করাই আছে এখানের মধ্যে। জোগলি ইজ হ্যাপি, এখানের মধ্যে ইজ হচ্ছে ফানিট ভার্ব। ই পেইন্টেড দ্য ফেন্স, ও বেড়াটা রং করছে, পেইন্ট করছে, তাহলে পেইন্টেড হচ্ছে ফানিট এখানের মধ্যে। শি ওয়াজ ভার্নিশিং দ্য পেইন্টেড ফেন্স, সে পেইন্টেড ফেন্সটাকে ভার্নিশ করছে, উপর দিয়ে সে প্রলেপ লাগাইছে, তাহলে এখানে ওয়াজটা হচ্ছে ফানিট। তাহলে ফানিট ভার্ব হইতে পারে প্রিন্সিপাল ভার্ব, হইতে পারে অক্সিলারি ভার্ব, তাহলে অক্সিলারিও কিন্তু ফানিট হইতে পারে, প্রিন্সিপাল ভার্বও ফানিট হইতে পারে, এরকম কোনো কথা নাই যে অক্সিলারি ফানিট হইতে পারবে না। নন ফানিট কি হইতে পারে? ইনফিনিটিভ আকারে আমরা তাকে দেখতে পারি, তাকে আমরা জিরান্ড আকারে দেখতে পারি, তাকে আমরা পার্টিসিপাল আকারে দেখতে পারি। তো আতিয়া এখানে জিনিসটা বুঝে নাই। আসলে আমরা কোনো কিছু লার্ন করার আগে আমরা আগে আনলার্ন করতে হবে, হ্যাঁ, আনলার্ন।
আতিয়া জিনিসটা কেন বুঝে নাই, কারণ আতিয়া মাথার মধ্যে ঢুকাই ফেলছে যে ক্রাইং এখানের মধ্যে তো এটা তো মেইন ভার্ব, তাহলে তো এটা ফানিট হবে, এটা মাথার মধ্যে ঢুকে ফেলছে। তাহলে অতীতে তুমি যত গ্রামার টামার যা কিছু পড়ছো ওটাকে আনলার্ন করে ফেলো, ওটা মাথা থেকে ডিলিট করে দাও। আগের কোনো কিছুর সাথে মিলাইও না যে আগে তো আমি এরকম পড়ছি। আগেরটা যদি আনলার্ন করে দাও তাহলে তোমার জন্য এই জিনিসটা খুব সহজ। আচ্ছা ক্লিয়ার? তুমি আগে যেগুলো যা যা পড়ছিলে সব ভুলে যাও, ডিলেট সব, আগে সব ডিলেট, তুমি নতুন করে শুরু করো। তাহলে তোমার এটা বুঝতে আসলে সুবিধা হবে। এখন তোমার বুঝতে অসুবিধা কেন হচ্ছে? কারণ তুমি বারবার তোমার ওই ছোটবেলার পড়ার সাথে মিলাচ্ছ, যে ছোটবেলা মাস্টার এমনি পড়াইছে, মাস্টার আসলে এমনি পড়াই নাই, তুমি নিজে হয়তো অন্য পড়ছো। তো ছোটবেলার সাথে যদি মিলাতে যাও তাহলে তুমি নতুন করে লার্নিং করতে পারবে না। তাহলে আনলার্ন করো, আগে আগে সব কিছু বাদ, নতুন করে জিনিসটা বুঝতে চেষ্টা করো এখানের মধ্যে। তাহলে আমার এখানের মধ্যে দুটো ভার্ব আছে, ইজ এবং ক্রাইম। এখন তুমি আমাকে বলো যে এখানের মধ্যে আমি সাবজেক্ট চেঞ্জ করার পরে কোন ভার্বটা চেঞ্জ হয়েছে, ইজ চেঞ্জ হয়েছে না ক্রাইম চেঞ্জ হয়েছে? তারা চেঞ্জ করে আমি দিয়ে করে দিচ্ছি, কোনটা চেঞ্জ হয়েছে? এবার এই বাক্যটাকে আমি প্রেজেন্ট টেন্স থেকে আমি পাস্ট টেন্সে নিয়ে গেছি, তাহলে কোন ভার্বটা চেঞ্জ হয়েছে? ইজ নাকি ক্রাইম, কোনটা চেঞ্জ হয়েছে? ইজ চেঞ্জ হয়েছে, তাই না? তোমার টেন্স চেঞ্জ করলেও চেঞ্জ হয়, সাবজেক্ট চেঞ্জ করলেও চেঞ্জ হয়। তার মানে ও আসলে সাবজেক্টের খাস দালাল, সাবজেক্টকে চেঞ্জ করলে সে চেঞ্জ হয়ে যায়, টেন্স চেঞ্জ করলে সে চেঞ্জ হয়ে যায়। তবে সে একমাত্র এখানে তাকে দেখে আমরা টেন্স চিনতেছি এবং সাবজেক্টকে সে ফলো করতেছে। ক্লিয়ার? এই জন্য সে হচ্ছে এখানে আমাদের ফাইন প্রবলেম আর 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 আসতেছে এক্সাম্পলে। কিন্তু বারবার বলবো, তুমি নতুন কিছু লার্ন করার আগে আগে আনলার্ন করতে হবে। আগে ছোটবেলায় কি পড়ছো না পড়ছো কোথায় কি পড়ছো সব ভুলে যাবে, ওগুলো ওগুলো বাদ, ওগুলো সে মিলাবা না, কোনো কিছু মিলালে তুমি আটকে যাবা। এখন আসো আমি প্রিন্সিপাল ভার্ব তোমাকে ক্লিয়ার করি। তাহলে প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যেটা দ্বারা কোনো বাক্য সম্পূর্ণ হয় না, মানে লাগবে একটা প্রিন্সিপাল ভার্ব তোমার। এখন সিঙ্গেল ওয়ার্ড ভার্ব যদি থাকে তাহলে ওইটাই প্রিন্সিপাল। আর ডাবল ওয়ার্ড ভার্ব যদি থাকে তাহলে সেখানে ইউজুয়ালি প্রথমটা থাকে অক্সিলারি, সেকেন্ডটা হচ্ছে প্রিন্সিপাল। এখন আমরা এখানে আসি, অক্সিলারি কি জিনিস। তাইলে অক্সিলারিটা মেইন ভার্বের আগে বসে কোনো কাছে সংগঠিত হওয়ার সময় নির্দিষ্ট করতে সাহায্য করে, তাকে বলা হয় অক্সিলারি। এবার এখানে আসি, ফেরদৌস বলছে কন্টিনিউয়াস থেকে সিম্পলে গেলে। তুমি কন্টিনিউয়াস থেকে সিম্পলে কেন যাবো? তুমি তো টেন্স চেঞ্জ করা মানে তুমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াসে যাবা, তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে তুমি পাস্ট কন্টিনিউয়াসে যাবা। ক্লিয়ার ফেরদৌস? এখন তোমাদের এই যে মেনে নিতে কেন সমস্যা হচ্ছে আমি বলি। ওই যে তুমি ছোটবেলাটা আনলার্ন করতে পারতেছো না, তুমি কোন মেনে নিতে পারতেছো না যে আমি ফানির ভাব জিনিসটা পারি না। আমি যখন চিরং কলেজে ভর্তি হই, তো ওই বছর চিরং বোর্ডে 265 জন জিপিএ 5 পাইছিল, গোল্ডেন জিপিএ 5 পাইছিল। তো চিরং কলেজের সিট হলো তোমার 450টা, মানে সিট পুরো ফিল আপ হয় নাই, 2005 সালের ঘটনা। তো প্রথম ক্লাসে আমাদের একটা স্যার আসছিল, উনি প্রথম বললো যে তোমরা সবাই গোল্ডেন জিপিএ 5, তোমরা তো মোটামুটি অনেক কিছু পারো গ্রামার, হ্যাঁ ওর মাথা লাগতেছে। কত ফানের ভাব কি পারো? সব মাথা লাগতেছে পারি। স্যার দাঁড় করানো ছিল, তাও গেলাম স্যার, দাঁড় করাইছে। তো বলো ফানির ভাব কাকে বলে? সবাই বলতেছে স্যার যে ক্রিয়া দ্বারা মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় তাকে ফানির ভাব বলে। হ্যাঁ, স্যার দিছে একটা ঝাড়ি, সব বলে কে, সব এখানে গোল্ডেন জিপিএ 5, কিন্তু কে ফানির ভাবে সংখ্যা পারে না। আর আমরা তো ছোটবেলায় এরকমই পড়ছি, হ্যাঁ। তো স্যার সবগুলো খুবই অপমান করলো এবং এক্স্যাক্টলি এরকম একটা এক্সাম্পল দেখাইছিল আমাদেরকে, যে তখন আমরা আসলে বুঝতে পারলাম যে আমরা আসলে কি পড়ছি না, 9 10-এ জিপিএ 5 পাইছি, কিন্তু ফাইনাল পেপার ওখানে বলতে পারি না। এবং ওই ক্লাসে অনেক ভালো স্টুডেন্ট ছিল, কেউ বলতে পারে না। তখন ওই ঘটনাটা মনে পড়লো। এখানে খেয়াল করো, শি সিংস ওয়েল, সে খুব ভালো গান গায়। ওকে, একটা মাত্র ভার্ব, সিঙ্গেল ওয়ার্ড ভার্ব। তাহলে সিংস এখানে প্রিন্সিপাল ভার্ব। ডাবল ওয়ার্ড ভার্ব দেখো, হি ইজ রিডিং আ বুক, তার দুটো ভার্ব আছে। তার ডাবল ওয়ার্ড ভার্বের মধ্যে এখানের মধ্যে আমাদের ইজটা হচ্ছে অক্সিলারি, আর রিডিং হচ্ছে এখানের মধ্যে প্রিন্সিপাল ভার্ব। এখানে আমাকে ছোট্ট করে বলো, হি ইজ রিডিং আ বুক এখানে কোনটা ফাইনাইট ভার্ব? ইজ রিডিং আ বুক কোনটা ফাইনাইট ভার্ব এখানে? ইজ ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। তাহলে ইজ হচ্ছে এখানে অক্সিলারি, রিডিং হচ্ছে এখানের মধ্যে প্রিন্সিপাল ভার্ব। ওকে, তাহলে এগুলো ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে নেগেটিভ সেন্টেন্সে কি হইলো? সে ডাজ নট লাইক কফি, সে কফি পছন্দ করে না। হ্যাঁ, এখানে প্রিন্সিপাল ভার্ব কোনটা? শি ডাজ নট লাইক কফি, তাহলে ডাজ নাকি লাইক কোনটা প্রিন্সিপাল ভার্ব? এর লাইক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ডাজ হচ্ছে এখানের মধ্যে অক্সিলারি ভার্ব। আর যদি বলি হি ডাজ দ্য ওয়ার্ক, ডাজ দ্য ওয়ার্ক, এখানে ডাজ থাকে অক্সিলারি নাকি প্রিন্সিপাল? এখানে ডাজ থাকে অক্সিলারি নাকি প্রিন্সিপাল? প্রিন্সিপাল। তার মানে কাউকে আমরা অক্সিলারি বলবো নাকি প্রিন্সিপাল বলবো, ফাইনাইট নাকি নন ফাইনাইট বলবো, কি বলবো ডিপেন্ড করবে আসলে বাক্যে তার রোলের উপরে। এখন প্রিন্সিপাল বানানটা তোমরা একটু যদি কারেক্ট করে লেখো, তোমরা যে লিখছো প্রিন্সিপাল, ওটা তোমাদের কলেজের,
এখানে প্রিন্সিপালটা কি? PAL। আমাদের লিখতেছি ওটা হলো মূলনীতি, প্রিন্সিপাল। PLE এটা হলো মূলনীতি, প্রিন্সিপাল PLE না, এটা PAL, প্রিন্সিপাল। তুমি যেটা লিখছো সেটা হলো মূলনীতি। ওকে, চ্যাটটা আমি ক্লোজ করতেছি, এরপর আমি আবার চ্যাট অন করবো, যখন অন করবো তখন আবার তোমরা অ্যান্সার দিবা। হ্যাঁ, চ্যাটটা ক্লোজ করে দিলাম, আবার অন করবো চ্যাট কিছুক্ষণ পর। তো অক্সিলারির মধ্যে কিছু হচ্ছে প্রাইমারি অক্সিলারি, বাট আমরা যাদের বলি টেন্স অক্সিলারি। তাহলে যে অক্সিলারিগুলো আমাদের টেন্স নির্ণয়ে সাহায্য করে ওগুলো বলা হয় প্রাইমারি অক্সিলারি বা টেন্স অক্সিলারি, যেমন অ্যামিজার, ওয়াজার, মানে টু ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। আবার কিছু অক্সিলারি ওরা ক্রিয়া সম্পাদনের মুড বোঝায়, ওগুলোকে বলা হয় মোডাল অক্সিলারি। আমাদের পুরো একটা ক্লাস আছে মোডাল অক্সিলারির উপরে, শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, উড, কুড, মাইট, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। পুরো একটা ক্লাস আমরা ইনশাল্লাহ এই টপিকের উপরে পড়বো। এখন এই বাক্যটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করি। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ ও বার্কড লাউডলি ইন সারপ্রাইজ অ্যান্ড জয়ফুলি। ওয়াও, এই বাক্যটা যারা কম্পিউটার টাইপিং শিখো তোমরা খুব পরিচিত। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ। আমরা যখন টাইপিং শিখতে যাই তখন প্রথমে আমাদেরকে এটা টাইপ করতে বলে। কারণ এইটা টাইপ করতে কেন বলে? কারণ এখানে ইংলিশ অ্যালফাবেটের সবগুলো আছে, A to Z সবগুলো আছে। দ্য কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এটার মধ্যে সবগুলো আছে। এখন যে সেন্টেন্সটা আমি লিখলাম এটা একটা বিশেষত্ব আছে। দেখি এখানে আমি পার্টগুলো একটু আমরা অ্যানালাইসিস করি। দেখো, এ বাক্যের মধ্যে আমাকে দেখি এখানের মধ্যে আমার নাউন কারা কারা আছে। ফক্স নাউন, কোনো কিছুর নাম। ডগ নাউন। সারপ্রাইজ একটা অনুভূতির নাম। হ্যাঁ, সো নাউনগুলো আইডেন্টিফাই করলাম আগে। নাউনের পরিবর্তে যে বা যারা বসে তাদেরকে বলা হয় প্রোনাউন। তা দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ হু বার্কড লাউডলি। এই হু বলতে ডগকে বোঝানো হয়েছে, যে চিল্লাইছিল খুব লাউডলি, ইন সারপ্রাইজ বিস্ময়ের সাথে, জয়ফুলি খুব আনন্দের সাথে, আমি বলছিল ওয়াও। তাহলে এই হুটা আসলে ডগের পরিবর্তে বসে, তাহলে ওল প্রোনাউন। ওকে, এবার কিছু ওয়ার্ড দেখবো আমরা যারা নাউনটাকে মডিফাই করবে। মডিফাই করা বলতে নাউনের অবস্থা, নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, কোনো কোয়ালিটি বোঝাবে, তার মানে মডিফাই করবে। তাদেরকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। কে কে আছে এখানের মধ্যে? তাহলে লেজি, সে ডগকে মডিফাই করতেছে। ব্রাউন ফক্সকে মডিফাই করে। কুইক ফক্সকে মডিফাই করে। কেমন ফক্স? এটা ব্রাউন ফক্স। কেমন ফক্স? এটা কুইক ফক্স। কেমন ডগ? এটা লেজি ডগ। তাহলে যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, মানে তথ্য দেয় তাদের সম্পর্কে, ওদেরকে বলা হয় অ্যাডজেক্টিভ। অপরদিকে, আচ্ছা এখানে একটা আমরা ওয়ার্ড দেখতে পাচ্ছি দা, তাকে বলা হয় ডিটারমিনার। ডিটারমিনার মানে কি? তারা নাউন বা প্রোনাউনের সংখ্যা বা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা এগুলো প্রকাশ করে, এদেরকে বলা হয় ডিটারমিনার। এখানে জাম্প এবং বার্ক এটা হচ্ছে ভার্ব। আর কি আছে দেখি এখানে। নাউন বা প্রোনাউনকে যারা মডিফাই করে তাদের বলে অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কাউকে মডিফাই করলে আমরা ওই ওয়ার্ডগুলোকে বলবো অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব নাউন প্রোনাউন ছাড়া বাকি সবাইকে মডিফাই করতে পারে। তাহলে এখানের মধ্যে লাউডলি কাকে মডিফাই করছে? বার্ককে। কেমনে চিল্লাইছে? লাউডলি চিল্লাইছে। জয়ফুলি অ্যাডভার্ব, কাকে মডিফাই করছে? বার্ককে। যে কেমনে চিল্লাইছে? জয়ফুলি চিল্লাইছে। তাহলে জয়ফুলি অ্যাডভার্ব, লাউডলি এখানে অ্যাডভার্ব। যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্ব বসে তার সাথে ভার্বের রিলেশনশিপ স্থাপন করে তাদের বলে প্রিপোজিশন। তাহলে এখানে এই ওভারটা হচ্ছে প্রিপোজিশন, ইনটু হচ্ছে প্রিপোজিশন। তাহলে আমরা একটা বাক্যের মধ্যে এন্ড কি ফাংশন করে এখানের মধ্যে, সেগুলো আমাকে কি করছে? এখানে আমাকে এই যে ইন সারপ্রাইজের সাথে জয়ফুলের মধ্যে জোড়া লাগা দিচ্ছে, গিট্টু লাগাইছে, জয়েন করে দিচ্ছে, নাট বল্টু। তা কনজাংশন হচ্ছে বল্টু। সে কি করে? সে দুটা ফ্রেজ, দুটা ক্লজ, দুটা সেন্টেন্স, দুটা ওয়ার্ড এদের মধ্যে জোড়া লাগাই দেয়, ওটা বলা হয় কনজাংশন। আর ওয়াও, একটা আবেগ প্রকাশ পাইছে। তাহলে যেটা আবেগ প্রকাশ পায় তাদের বলা হয় ইন্টারজেকশন। এখন আমরা যা যা বলছি এখানে সামারি করে দেওয়া হয়েছে। নাউন দ্বারা আমরা কোনো পার্সন, প্লেস, থিং, আইডিয়ার নাম বুঝি। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে বসে। ভার্ব হচ্ছে যেটা দ্বারা কোনো অ্যাকশন প্রকাশ হয়। অ্যাডজেক্টিভ হচ্ছে যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা ডিসক্রাইব করে। আর নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কাউকে যদি মডিফাই করে সে ওয়ার্ডগুলোকে আমরা বলি অ্যাডভার্ব। প্রিপোজিশন হচ্ছে সে নাউন বা প্রোনাউনের পূর্বে বসে আদার্স ওয়ার্ডের সাথে রিলেশনশিপ স্থাপন করে, তাহলে ওগুলো রিলেশনশিপ করে প্রিপোজিশন। কনজাংশন ওগুলো কানেক্টর, ওগুলো বল্টুর মতো। সে দুটো ওয়ার্ডকে, ফ্রেজকে, ক্লজকে, দুটো সেন্টেন্সকে এরকম জোড়া লাগায়।
আর ইন্টারজেকশন কি, সেটা দ্বারা আমরা কোনো স্ট্রং ইমোশন বা সারপ্রাইজ এগুলো বুঝি, ওয়াও, এগুলো হচ্ছে ইন্টারজেকশন। আসলে এখন আমরা একটু মডিফায়ারটা ভালো করে বুঝি। তাহলে মডিফায়ার মানে যে আরেকজনকে মডিফাই করে আরেকজন সম্পর্কে তথ্য দেয়। তাহলে যে ওয়ার্ড, সে ওয়ার্ডটা হইতে পারে ফ্রেজ, হইতে পারে ক্লজ, অন্য কোনো ওয়ার্ড এর অর্থকে বিশেষায়িত করে তাকে বলা হয় মডিফায়ার। এখন যাকে সে মডিফাই করবে, মানে যে যেটা হেডওয়ার্ড, সেই হেডওয়ার্ডটা নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে, ভার্ব হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। বা জিনিসটা একটু বুঝি নাই, আসো আমরা সামনে যাই, আমরা বুঝবো। তাহলে প্রথম কথা হচ্ছে মডিফায়ারের কাছে তথ্য আছে, ও যথেষ্ট ইনফরমেশন আছে এবং ও একজনকে ব্যাপারে ডিসক্রাইব করতে পারে। তাহলে মডিফিকেশন করার জন্য ওটা হেডওয়ার্ড লাগবে, যাকে সে মডিফাই করবে। মডিফায়ার নিজে, সে হয় অ্যাডজেক্টিভ হবে, নালে অ্যাডভার্ব হবে, দুটোর একটা হবে। এখন কোনো মডিফায়ারকে আমরা কি অ্যাডজেক্টিভ বলবো নাকি অ্যাডভার্ব বলবো, ডিপেন্ড করবে সে কাকে মডিফাই করে, হেডওয়ার্ডটাকে। তাহলে মডিফায়ারটাকে অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে, ডিপেন্ড করবে হেডওয়ার্ডটার উপরে। চলো আমরা দেখি তাহলে। হেডওয়ার্ডটা যদি নাউন বা প্রোনাউন হয় তো মডিফায়ারটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। অপরদিকে হেডওয়ার্ডটা যদি নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো কিছু যদি হয়, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন হতে পারে। তো হেডওয়ার্ডটা যদি নাউন প্রোনাউন ছাড়া অন্য কোনো কিছু হয়, তাদেরকে মডিফাই করলে ও মডিফায়ারটাকে আমরা বলবো অ্যাডভার্ব। এখনো ভালো করে বুঝি না, চলো আমরা এক্সাম্পলে যাই। শি ইটস আ গ্রিন ম্যাঙ্গো, সে একটা কাঁচা আম খায়। এখন এখানের মধ্যে এই যে ম্যাঙ্গো নাউন, হ্যাঁ, আম। এখন তুমি যদি বলো কেমন আম, গ্রিন ম্যাঙ্গো, কাঁচা আম, সবুজ আম, তাইলে এই ম্যাঙ্গোটা হেডওয়ার্ড, ম্যাঙ্গোকে মডিফাই করতেছে গ্রিন। তাহলে ম্যাঙ্গো হেডওয়ার্ড এবং হেডওয়ার্ডটা নাউন, তাহলে হেডওয়ার্ড নাউনকে মডিফাই করার কারণে গ্রিনটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে এখানে গ্রিন হচ্ছে অ্যাডজেক্টিভ, ম্যাঙ্গো হচ্ছে নাউন। এখন যদি প্রশ্ন করি গ্রিন মানে কতটা গ্রিন, বললাম যে ভেরি গ্রিন। এইবার এই গ্রিনকে আবার মডিফাই করা হবে, তো গ্রিন হচ্ছে আমাদের হেডওয়ার্ড, গ্রিনকে মডিফাই করব, কে করবে, ভেরি গ্রিনকে মডিফাই করলো। একটু আগে বলে ফেলছি গ্রিনটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে, গ্রিন হলে হেডওয়ার্ড আমার, এবার হেডওয়ার্ড অ্যাডজেক্টিভ, ওকে মডিফাই করার কারণে ভেরিটা হয়ে গেল, কি হয়ে গেল, ভেরিটা হয়ে গেল অ্যাডভার্ব। তার আমরা দেখলাম যে নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করে তখন মডিফায়ারের নাম দিছি আমরা অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কেউ, হইতে পারে ভার্ব, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অন্য একটা অ্যাডভার্ব, হতে পারে ইন্টারজেকশন, হতে পারে কনজাংশন, হতে পারে প্রিপোজিশন, যে কোনো কিছু হতে পারে। তাইলে নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কোনো কিছুকে মডিফাই করলে আমরা সেই মডিফায়ারটাকে বলবো অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের রেঞ্জ আসলে অনেক বড়। তাই শি ইটস এ গ্রিন, শি ইটস এ ভেরি গ্রিন ম্যাঙ্গো। তাহলে আমরা যদি পুরোটা ভাঙি কি হবে, ম্যাঙ্গোটা হলো নাউন, ম্যাঙ্গোকে মডিফাই করার কারণে, নাউনকে মডিফাই করার কারণে গ্রিনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর কেমন গ্রিন, ভেরি গ্রিন। তাহলে এই যে গ্রিনকে মডিফাই করার কারণে, তার মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে ভেরিড হয়ে গেল আমাদের অ্যাডভার্ব। হি ক্যান রান ফাস্ট, সে খুব দ্রুত তোমার দৌড়াইতে পারে। এখন সে পারে দৌড়াইতে দ্রুত। এখন এই যে রানটা, তুমি যদি প্রশ্ন করো যে সে কেমন দৌড়াইতে পারে, তুমি বলো ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে। তাহলে এই ফাস্ট ওয়ার্ডটা সে রানকে মডিফাই করছে। রান আমাদের হেড ওয়ার্ড, ফাস্ট হলো মডিফায়ার। কেমন দৌড়াতে পারে, ফাস্ট। এখন রানকে মডিফাই করতেছে ফাস্ট, রান হচ্ছে এখানের মধ্যে আমাদের ভার্ব। রান ভার্বকে মডিফাই করার কারণে ফাস্ট হয়ে গেল আমাদের কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব। অ্যাগেইন নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কাউকে মডিফাই করলে আমরা মডিফায়ারটাকে বলবো অ্যাডভার্ব। তাহলে যদি বলি কতটা ফাস্ট, বললো ভেরি ফাস্ট। তো একটু আগে বলছো ফাস্ট ছিল আমাদের অ্যাডভার্ব, ফার্স্ট ছিল আমাদের অ্যাডভার্ব, কেন, কারণ সে ভার্বকে মডিফাই করে। ফার্স্ট ছিল আমাদের অ্যাডভার্ব। কেমন ফার্স্ট, ভেরি ফার্স্ট। তাহলে এখন এই ভেরি ওয়ার্ডটা কি করছে, আবার সে ফার্স্টকে মডিফাই করছে। এবার কেমন ফার্স্ট, ভেরি ফার্স্ট। যেহেতু ফার্স্ট অ্যাডভার্ব, ফার্স্টকে মডিফাই করার কারণে ভেরি হয়ে গেল এগেন আরেকটা অ্যাডভার্ব। তাহলে এবার হেডওয়ার্ডটা হয়ে গেল, হেডওয়ার্ডটা যদি অ্যাডভার্ব, তার মডিফায়ারটা হয়ে গেল তাও অ্যাডভার্ব। আমরা বলতে পারি পুরো সেন্টেন্সটা, হি ক্যান রান ভেরি ফাস্ট। রান হচ্ছে আমাদের ভার্ব। কেমন দৌড়াইতে পারে, ফাস্ট দৌড়াইতে পারে। রান ভার্বকে মডিফাই করার কারণে ফাস্ট হয়ে গেল অ্যাডভার্ব, যেহেতু সে ভার্বকে মডিফাই করে। কেমন ফাস্ট, ভেরি ফাস্ট। এবার ভেরিটা ফাস্টকে মডিফাই করে।
তাহলে ভেরিটা কি করছে, ফার্স্টকে মডিফাই করছে, তাহলে ফার্স্ট অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বকে মডিফাই করার কারণে ভেরি নিজে আবার কি হয়ে গেছে, সে নিজে অ্যাগেইন অ্যাডভার্ব হয়ে গেছে। অ্যাগেইন নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, নাউন প্রোনাউন ছাড়া অন্য যে কাউকে মডিফাই করলে অ্যাডভার্ব, হতে পারে ভার্ব, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে প্রিপোজিশন। আমরা অ্যাডভার্ব ক্লাসে আরো দেখাবো। তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া প্রিপোজিশনকে কেমনে মডিফাই করে, এটা তো ভাই কেমনে, এটা তো একটা আশ্চর্যজনক ব্যবস্থা, আমরা এগুলো পড়াবো ইনশাল্লাহ। এই প্রথম ক্লাস আমরা একটু একটু তোমাদের জাস্ট একটু কি দিচ্ছি, মানে রেসিপিটা একটু একটু করে দিচ্ছি আর কি। দেখো তো, আমরা তো অবজেক্ট পড়ে আসছি, এখন যদি বলি হি উইল কাম, এ বাক্যের মধ্যে কোনো অবজেক্ট বসবে কিনা, বসলে কোন অবজেক্টটা বসবে, আমি একটু চ্যাট অপশনটা আবার অন করতেছি। তুমি এখানে একটা অবজেক্ট বসাবা, তোমরা এখানে একটা অবজেক্ট বসাও, হি উইল কাম, এখানে একটা অবজেক্ট বসাও। আবার মনে করে দিতে চাই আমি, অবজেক্ট মানে হচ্ছে, এখন দেখো তো, তুমি অবজেক্ট বসালে প্রশ্ন করো তো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আনসার পাও কিনা। কারণ আমরা জানি ভার্বকে কি বা কাকে দ্বারা, হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করলে আনসার পাওয়া যায়। হি উইল কাম টুমরো, সে আসবে, কি আসবে, কাকে আসবে, কোনো আনসার পাওয়া যায় আসলে, তখন আনসার আসলে এখানে অবজেক্ট বসানো যাচ্ছে, তাহলে আসলে এখানে কোনো অবজেক্ট বসানো যাবে না। ওই যে বললাম, আমরা একবার যেটা পড়াবো সেটা তুমি পরবার আর ভুল করা চলবে না, তাহলে এখানে কোনো অবজেক্ট আসলে বসানো যাবে না। অনেকেই, তাহলে তোমরা যে ওয়ার্ডগুলো বসাইছো, হি উইল কাম দ্য নেক্সট ডে, হি উইল কাম সুন, হি উইল কাম টুমরো, হি উইল কাম অ্যাগেইন, যে সকল ওয়ার্ড বসাইছো সে সকল ওয়ার্ড আসলে ভার্বটাকে মডিফাই করতেছে, তাহলে এখানে কোনো অবজেক্ট বসবে না। যেহেতু অবজেক্ট বসবে না, এখানে আমাদের কামটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক্রিয়া, ওর কোনো অবজেক্ট নাই। তাহলে তোমরা যেগুলো বসাইলা, হি উইল কাম দ্য নেক্সট ডে, হি উইল কাম টুমরো, হি উইল কাম অ্যাগেইন, ওইটা আসলে আমার কাম ভার্বটা। হি উইল কাম ইন দ্য প্ল্যাটফর্ম, হি উইল কাম হোম, যাই বলো না কেন, তুমি আসলে কাম ভার্বটা কখন ঘটবে, কোথায় ঘটবে, কিভাবে ঘটবে, হি উইল কাম স্লোলি, হি উইল কাম ফাস্ট, তুমি যাই বলো না কেন, আসলে কাম ভার্বটা কখন ঘটবে, কোথায় ঘটবে, কিভাবে ঘটবে, কেন ঘটবে, কতবার ঘটবে, এই সকল কোশ্চেন আনসার দিচ্ছ। তাহলে বলো কাম ভার্বের পরে তোমরা যেগুলো বসাইছো সেগুলো আসলে কোন পার্টিসিপেট স্পেস, সেগুলো কি আসলে অবজেক্ট নাকি অ্যাডভার্ব, সেগুলো আসলে অ্যাডভার্ব। তাহলে এখানে আমরা কোনো অবজেক্ট আমরা এখানে বসানো, অবজেক্ট বসালে তো সে নাউন বা প্রোনাউন হইতো, তাই না? ওকে, আমরা আরেকটা সেন্টেন্স যদি বলি, হি ওয়াক স্লোলি, সে খুব স্লোলি হাঁটে, তাহলে এই স্লোলি ওয়ার্ডটা দ্বারা আসলে ওয়াক ভার্বটা কেমনে করছে এটা প্রকাশ পাচ্ছে, তাহলে স্লোলিটা আসলে ওয়াকে মডিফাই করে, সেই জন্য এখানে স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। এগেন এখানে কোনো অবজেক্ট নাই, কি হাঁটে, কাকে হাঁটে, এগুলো কোনো আনসার নাই, তাহলে কোনো অবজেক্ট নাই। বাক্যে কি অবজেক্ট থাকতেই হবে, অবজেক্ট ছাড়া কি বাক্য হবে না, দেখি তো চলো। দ্য কেক লুকস ডেলিশিয়াস, মাই সিস্টার অ্যাপিয়ার্স টায়ার্ড, হি জোকস অলওয়েজ সাউন্ড ফানি, ওর জোক সবসময় খুবই মজার হয়। দ্য গার্ডেন রিমেন্স বিউটিফুল, এই চারটা বাক্যের মধ্যে কোনটা অবজেক্ট, আমি একটু দাগ দিয়ে দিই, এই ওয়ার্ডগুলো নিচে দাগ দিলাম, এগুলো অবজেক্ট কিনা, ইয়েস অর নো। তাহলে তোমরা শুরু থেকে যদি যদি আমার ক্লাসে মনোযোগ দাও, তাহলে তোমরা এটা বলতে পারার কথা, জাস্ট বলো যেগুলো অবজেক্ট কিনা, ইয়েস অর নো। যে ওয়ার্ডগুলো আমি দাগ দিলাম, দ্য কেক লুকস ডেলিশিয়াস, মাই সিস্টার অ্যাপিয়ার্স টায়ার্ড, হিজ জোকস অলওয়েজ সাউন্ড ফানি, দ্য গার্ডেন রিমেন্স বিউটিফুল, নো। ওকে, ভেরি গুড, এগুলো আসলে অবজেক্ট না। হ্যাঁ, এগুলো আসলে অবজেক্ট না। এখন কি বলবা যে কেন অবজেক্ট না, কেন, যে বললাম এদের উপরে তো ভার্বের অ্যাকশনটা পারফর্ম করা হয় না, হ্যাঁ, সেই জন্য এরা অবজেক্ট না। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে তুমি অ্যান্সার পাবা না। এখন দেখো তো, আমি যখন বলতেছিলাম হি ইটস রাইস, হি ইটস রাইস, হুম, অনেকে বলবে যে ভাইয়া এই যে দ্য কেক লুকস ডেলিশিয়াস, কেকটা হচ্ছে যে কি দেখায়, আসলে উত্তর হয় না, প্রশ্ন হয় না, হবে কেকটা কেমন দেখায়, আমি তো কেমন বলি নাই, আমি বলছি কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে অবজেক্ট পাওয়ার জন্য। আরেকবার দেখাই, হি ইটস রাইস, এখানে হি ইকুয়াল টু রাইস বলা যাবে, তাহলে বলা যাবে হি ইকুয়াল টু রাইস, হি ইটস রাইসে হি ইকুয়াল টু রাইস বলা যাবে কিনা, কোনোভাবে বলা যাবে না, কারণ সেখানে রাইস কিভাবে হবে। এইখানে দ্য কেক ইকুয়াল টু ডেলিশিয়াস বলা যাবে কিনা, দ্য কেক ইকুয়াল ডেলিশিয়াস, অর্থ কোনো হ্যাম্পার হবে এটা বললে, বলা যাবে, ভেরি গুড। মাই সিস্টার ইকুয়াল টু টায়ার্ড, অর্থ কোনো সমস্যা হবে না। হি জোকস ইকুয়াল টু ফানি, ইকুয়াল টু ফানি বলা যাবে, অর্থ কোনো সমস্যা হবে না। দ্য গার্ডেন ইকুয়াল টু বিউটিফুল, এটা বলা যাবে, অর্থ কোনো প্রবলেম হবে না। তার মানে আমরা ইকুয়াল চিহ্ন দ্বারা এদেরকে
কমপ্লিমেন্ট করছি, এদেরকে রিপ্লেস করতে পারি। আমরা এদেরকে কমপ্লিমেন্ট করছি, সাবজেক্ট কমপ্লিমেন্ট করলাম, ইকুয়াল করলাম। তাহলে কেক ইকুয়াল টু ডেলিশিয়াস বলা যাবে, মাই সিস্টার ইকুয়াল টু টায়ার্ড বলা যাবে। তাইলে এই ওয়ার্ডগুলোকে আমরা অবজেক্ট বলবো না, এর হচ্ছে কমপ্লিমেন্ট। এদের ফাংশন হচ্ছে কি কমপ্লিমেন্ট। এবং কমপ্লিমেন্টটা কি সে কি নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে সেটা আমরা এখন বের করবো, এটা আমরা এখন বের করবো। হ্যাঁ, ওকে। প্রথমত এর ফাংশন হচ্ছে কি কমপ্লিমেন্ট, ফাংশন হলো কমপ্লিমেন্ট ওর। কিন্তু ওর ফর্ম ইউনিট কি, ও কি নাউন না প্রোনাউন না অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, এগুলো আমরা এখন বের করতে হবে। ওকে, হি ইজ এ ফার্মার এবং হি ইজ হ্যাপি, এখানে আমরা দুটো বাক্য লিখলাম। এখানে কোনো অবজেক্ট আছে? এখানে অবজেক্ট আছে, হি ইজ এ ফার্মার এবং হি ইজ হ্যাপি। এখানে কোনো অবজেক্ট নাই। হি ইকুয়াল টু ফার্মার এটা বলা যাবে, হি ইকুয়াল টু হ্যাপি এটা বলা যাবে। কারণ ও ভালো কাজ করতেছে, উনি তোমার ধান কেটে দিচ্ছে। হ্যালো, দুঃখী মানুষের খুবই উপকার করতেছে এখান দিয়ে, কাঁচা ধান কেটে উপকার করতেছে আর কি। হ্যাঁ, কাঁচা ধান কেটে উপকার করে দিচ্ছে আমার। তাইলে হি ইকুয়াল টু ফার্মার এবং হি ইকুয়াল টু হ্যাপি বলা যাচ্ছে। তাহলে ফার্মার এবং হ্যাপি এই দুজনে আসলে হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট তাহলে কি দাঁড়াইলো? কমপ্লিমেন্ট দাঁড়াইলো, কমপ্লিমেন্ট হচ্ছে হইতে পারে নাউন, হইতে পারে অ্যাডজেক্টিভ, যেটা ভার্বের পরে আসে এবং ওই সাবজেক্ট অথবা অবজেক্টটাকে ডেসক্রাইব করে অথবা তার একটা পরিচয় দেয়, রিআইডেন্টিফাই করে। তার কমপ্লিমেন্ট কি জিনিস? কমপ্লিমেন্ট হচ্ছে হইতে পারে অ্যাডজেক্টিভ গ্রুপ, হইতে পারে নাউন গ্রুপ। ভার্বের পরে বসে কি করে, সে সাবজেক্ট বা অবজেক্টকে হয় ডেসক্রাইব করে না রিআইডেন্টিফাই করে। এখন সাবজেক্টকে যদি তোমার হচ্ছে ডেসক্রাইব করে তো আমরা বলি সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর অবজেক্টকে যদি ডেসক্রাইব করে তখন আমরা বলি অবজেক্ট কমপ্লিমেন্ট। এখন আসো, কমপ্লিমেন্ট তাহলে আমরা বুঝলাম ফাংশনটা। এখন ওই কমপ্লিমেন্টটা কি নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে, ডিপেন্ড করবে। সে যদি তার একটা পরিচয় দেয়, রিআইডেন্টিফাই করে, তখন বলবো নাউন। যদি ডেসক্রাইব করে তখন তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। যেমন হি ইজ এ ফার্মার, এই ফার্মার তার একটা পরিচয়, তাকে রিআইডেন্টিফাই করছে, ফার্মারটা হচ্ছে নাউন। আর হি ইজ হ্যাপি, এবারে তার অবস্থা তাকে ডেসক্রাইব করছে, তাহলে হ্যাপিটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কমপ্লিমেন্ট হতে পারে নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ, যেহেতু এগুলো সাবজেক্টের বিকল্প হিসেবে বসছে তাহলে এগুলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আসো, হানি টেস্ট সুইট, হি ফিলস টায়ার্ড। এখানে এই সুইট এবং টায়ার্ড এটা কি হিসেবে ফাংশন করছে? সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হলে সি লিখো, অবজেক্ট হলে ও লিখো। কমপ্লিমেন্ট হলে সি লিখো, অবজেক্ট হলে ও লিখো। তাহলে এগুলো হচ্ছে কমপ্লিমেন্ট। কারণ কেন বুঝলাম? হানি ইকুয়াল টু সুইট ইকুয়াল বসাই দেবা, হি ইকুয়াল টু টায়ার্ড বসাই দিচ্ছ, তাহলে কমপ্লিমেন্ট। এখন এখানের মধ্যে এই যে সুইটটা, সে হানিটাকে ডেসক্রাইব করছে এটা খাইতে কেমন, তাহলে এই সুইটটা অ্যাডজেক্টিভ। এই টায়ারটাও হিকে ডেসক্রাইব করছে যে হি এখন অবস্থা কি, তাহলে টায়ারটা আসলে অ্যাডজেক্টিভ। এই দুটো বাক্য একটু দেখো, হি হ্যাজ মেড মি হ্যাপি, সে আমাদেরকে খুবই খুশি করলো। তাইলে এই হ্যাপিটাকে আমরা কি হিসেবে বসাতে পারি? হি হ্যাজ মেড মি, মি ইকুয়াল টু হ্যাপি, তাই না? বলা যাবে উই অ্যাপয়েন্টেড হিম, হিম ইকুয়াল টু বডিগার্ড, তাকে আমরা বডিগার্ড হিসেবে অ্যাপয়েন্ট করছি। তার মানে অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে তারা বসছে। এখন এই হ্যাপি ওয়ার্ডটা অবজেক্টকে ডিসক্রাইব করছে, মেয়ের অবস্থা নির্দেশ করছে, হ্যাপিটা হচ্ছে এখানের মধ্যে আমাদের অ্যাডজেক্টিভ। আর বডিগার্ডটা আসলে হিমের একটা পরিচয়, তাহলে বডিগার্ডটা হচ্ছে নাউন। এখন হচ্ছে লিঙ্কিং ভার্ব জিনিসটা আসলে কি দেখো, হি ইজ এ ফার্মার এবং হি ইজ হ্যাপি। তোমরা বলছো যা ফার্মার এখানে কমপ্লিমেন্ট, হ্যাপি হচ্ছে এখানে কমপ্লিমেন্ট। তাহলে দেখো, হি হচ্ছে সাবজেক্ট আর ফার্মার হচ্ছে কমপ্লিমেন্ট। সাবজেক্টকে তার কমপ্লিমেন্টের সাথে জোড়া লাগাই, লিঙ্ক করা যে ভার্ব তারে বলা হয় লিঙ্কিং ভার্ব। তাহলে সাবজেক্টকে তার কমপ্লিমেন্টের সাথে যে জোড়া লাগাই তারা বলা হয়, বা লিঙ্ক করাই তারা বলা হয় লিঙ্কিং ভার্ব। ইজ হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব হচ্ছে আসলে এমন একটা ভার্ব যে সাবজেক্টকে ডেসক্রাইব করা বা আইডেন্টিফাই করতে হেল্প করতেছে এখানের মধ্যে। ওকে, তাইলে আমরা প্রিভিয়াস এক্সাম্পলগুলো যদি বলি, এখানের মধ্যে কোনটা কোনো লিঙ্কিং ভার্ব? এখানে কোনটা কোনো লিঙ্কিং ভার্ব? ঘটক, রাইট, ঘটক। কোনটা লিঙ্কিং ভার্ব? টেস্ট লিঙ্কিং ভার্ব, ফিল লিঙ্কিং ভার্ব। এখানে যদি আসি আমরা, এখানে যদি আসি আমাদের এখানে লুক লিঙ্কিং ভার্ব, অ্যাপিয়ার লিঙ্কিং ভার্ব, সাউন্ড লিঙ্কিং ভার্ব, রিমেইন লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব কি জিনিস আমরা দেখে ফেললাম এখানের মধ্যে। ওকে, আমরা আস্তে আস্তে গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে ঢুকতেছি। হ্যাঁ, তাহলে
অ্যালজেব্রা ইজ ডিফিকাল্ট, তাহলে এখানে আমাদের ডিফিকাল্টটা কি, এই কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট? অ্যালজেব্রা খুব কঠিন, এটা কমপ্লিমেন্ট। তাইলে আমাদের কমপ্লিমেন্টকে সাবজেক্টের সাথে লিঙ্ক করছে যে ভার্বটা, ইজ হচ্ছে এখানের মধ্যে লিঙ্কিং ভার্ব। ওকে, তাহলে আমরা দেখলাম। আর আরো দুটো সেন্টেন্স বলি। দ্য বক্স ইজ এ প্রেজেন্ট, বক্স হলো একটা উপহার, তাহলে আ প্রেজেন্ট এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে আ প্রেজেন্টের সাথে বক্সের সাথে লিঙ্ক করছে ইজ, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন আ প্রেজেন্ট হলো বক্সকে আইডেন্টিফাই করছে, বক্সটার আরেকটা নাম। সো আ প্রেজেন্ট হচ্ছে এখানের মধ্যে নাউন। আর দ্য বক্স স্মেলস ফানি, এটা দেখতে খুবই, এটা খুবই হাস্যকর মনে হচ্ছে এটা। তো ফানিটা আসলে বক্সকে ডিসক্রাইব করছে, ফানিটা হলো এখানে অ্যাডজেক্টিভ। ভেরি গুড। তা আমরা বুঝলাম যে সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব, এরপরে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হতে পারে নাউন, হতে পারে অ্যাডজেক্টিভ। যেমন হি সিমস ড্রাঙ্ক, ওরে দেখতে 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 খুব মাদকাসক্ত মনে হয়, তাহলে হি হচ্ছে সাবজেক্ট, ড্রাঙ্ক হচ্ছে এখানের মধ্যে আমাদের কমপ্লিমেন্ট। সিম হচ্ছে এখানে আমাদের, সিম হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব। ওকে, তাহলে ড্রাঙ্ক হচ্ছে এখানে আমাদের, যেহেতু যেহেতু এখানের মধ্যে আমাদের এই যে ড্রাঙ্কটা এর অবস্থা বোঝাচ্ছে, তার ড্রাঙ্কটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তো এখানে আমাদের হাসান, ও শীতকালে গোসল করে না। হ্যাঁ, ও হচ্ছে যে তোমার শাহবাগ আন্দোলন একজন, তোমার অ্যাক্টিভ একজন ওয়ার্কার, ও গোসল করে না। ও ও সমস্যা হলো গোসল করে না। হ্যাঁ, তো যেহেতু সে গোসল করে না, এখন এই জন্য ওর, ওতে খুবই দুর্গন্ধ আসতেছে। এখন তুমি কি বলবা, হাসান স্মেলস ব্যাড বলবা নাকি ব্যাডলি বলবা? হাসান স্মেলস ব্যাড বলবা নাকি ব্যাডলি বলবা, কোনটা বলবা? কেউ বলছে ব্যাড, কেউ বলছে ব্যাডলি। তবে একজনকে সুন্দর প্রশ্ন করছে, আমি এটা এটার আনসার দিব। সেটা সে বলছিল যে হি ক্যান রান ফাস্ট, এখানে কোনটা ফাইনাইট ভার্ব, ওই কথা আনসার আমি আসতেছি, তবে এটা আগে শেষ করি, দিব আনসার দিব। হাসান স্মেলস ব্যাড আর ব্যাডলি, কনফিউজ হয়ে গেছে। ওকে, যারা বলতেছো, আচ্ছা এখানে হাসান থেকে দুর্গন্ধ আসতেছে, ও খুবই গোসল করে না যেহেতু, তাহলে হাসানের সাথে তুমি যে ওটা কানেক্ট করাবা, সেটা হাসানের কমপ্লিমেন্ট হবে, রাইট? হাসানের কমপ্লিমেন্ট হবে সেটা, স্মেল এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করবে। এবং যারা বলছো হাসান স্মেলস ব্যাডলি, এই ব্যাডলিটা তো অ্যাডভার্ব, সে তো আসলে ভার্বকে মডিফাই করে, মানে সে খুব খারাপ ভাবে গ্রান নেই, তার মানে ওর গ্রান শক্তি খুব কমে গেছে, ওর গ্রান শক্তি খুব কম, মানে ওর কোভিড-19 হয়ে গেছে, বা ওর নাকে কোনো অসুখ হয়েছে। যারা বলতেছো ব্যাডলি, ও খারাপ ভাবে গ্রান নিচ্ছে খুবই, বা অন্যভাবে যদি তুমি যদি চিন্তা যদি করো, বা তুমি বুঝাতে চাচ্ছ কি সে নিচে গ্রান নিচ্ছে, তার থেকে দুর্গন্ধ আসতেছে, রাইট? তাইলে তখন তুমি কি বলবা, হাসান স্মেলস ব্যাড, এই ব্যাডটা কি অ্যাডজেক্টিভ, রাইট? তো কমপ্লিমেন্টের জায়গায় তুমি হয় অ্যাডজেক্টিভ বসাবো, না নাউন বসাবো, তাই না? হয় নাউন বসাবো। ওকে, আচ্ছা। হ্যাঁ, যখন তুমি বলবা হাসান স্মেল ব্যাডলি, স্মেল তখন কি পারবে এখানের মধ্যে, এর লিঙ্কিং ভার্ব না তখন কিন্তু শেয়ার, রাইট? এক খুব সুন্দর একটা প্রশ্ন করছে একজনে, ওই স্লাইডগুলো আসলে আমাদের ছিল, আমি প্রথম ক্লাসে যে রিমুভ করে দিয়েছিলাম। সেটা হচ্ছে হি ক্যান রান ফাস্ট, খুব সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ তোমাকে। হি ক্যান রান ফাস্ট, এইখানে আমাদের ফানির ভার্ব কোনটা, কে বলতে পারবো কোনটা ফানির ভার্ব? এই ফার্স্ট অ্যাডভার্ব, ফার্স্ট ভার্ব কেন হবে, ফার্স্ট অ্যাডভার্ব, ক্যান নাকি রান, কোনটা ফানির ভার্ব? হ্যাঁ, আমরা নর্মালি যে চিন্তা করি, ঠিক আছে আমি টেন্স চেঞ্জ করি, কুড রান ফার্স্ট, ক্যান চেঞ্জ করে কুড করলাম, রান কিন্তু অপর পদ্ধতিতে থাকে। আচ্ছা কেউ কেউ চিন্তা করছো, এই যে মুডাল ভার্বের পরে যে ভার্বটা থাকে, ও সবসময় বেস ফর্মে কেন থাকে? মুডাল ভার্বটার পরে যে ভার্বটা থাকে, ওর সবসময় বেস ফর্মে কেন থাকে, ওর কোনো কোনো চেঞ্জ কেন হয় না ওর? মুডাল ভার্বের পরে যে ভার্বটা থাকে, বুঝতাই? ভেরি গুড, এগুলো হলো বেয়ার ইনফিনিটিভ। আসলে এখানে কি, এই রানের আগে একটা মনে মনে একটা টু আছে, এই টুটা এই রানটাকে আসলে কোনো চেঞ্জ হতে দেয় না। এই জন্য মোডাল অক্সিলারির পরে যে ভার্বটা থাকে, সে ভার্বটা কোনো চেঞ্জ হয় না কখনো, এটাকে বলা বেয়ার ইনফিনিটিভ। এখন ইনফিনিটিভ গুলা কি, ফানিট নাকি নন ফানিট? ইনফিনিটিভ গুলো ফানিট নাকি নন ফানিট? নন ফানিট। থ্যাংক ইউ যে কোশ্চেনটা করছো। তাহলে এখানে কেন হচ্ছে ফানিট ভার্ব।
তো আমি আবারও চ্যাট অপশনটা অফ করব। আমরা ক্লাস আর বেশি নাই, 45 মিনিটসের মতো আছে। 45 মিনিট আর একটু কম। আমি জানি তোমাদের অনেকে টায়ার্ড লাগবে, ঘুম চলে আসছে। ঘুম এসে পড়েছে কার কার? হাত তুলো, কার কার ঘুম এসে পড়েছে? হাত তুলো। ঘুম এসে পড়েছে কার কার? একটু হাঁটো, একটু হাঁটো, হেঁটে হেঁটে ক্লাস করো। বাসার লোকজন ভাববে যে আরে ভাই কি ব্রিলিয়ান্ট রে, হেঁটে হেঁটে ক্লাস করে। ঘুম যাদের আসছে একটু হেঁটে হেঁটে ক্লাস করো। একটা ভালো হেডফোন নিবা, হেডফোন লাগাই হেঁটে হেঁটে ক্লাস করো। হ্যাঁ, বসে থাকার দরকার নেই। বসে থাকলে ঘুম চলে আসবে। একটু হাঁটাহাঁটি করো, একটু হাঁটাহাঁটি করো। হ্যাঁ, আজকের ক্লাসটা একটু বোরিং, আজকের ক্লাসটা একটু লম্বা, পরের ক্লাসগুলো অনেক মজা আছে। আজকে তো বেসিক জিনিসপত্র তো একটু বিরক্তি করে একটা ক্লাস, কিন্তু পরের ক্লাসগুলো একটু মজা আছে। আজকের ক্লাসটা খুবই বোরিং। আমারও তোমার হচ্ছে বোরিং লাগে প্রথম ক্লাসটা নিতে, পরেরগুলো মজা আছে। একটু হাঁটো, একটু চাটা খাও, বাদাম টাদাম খাও, কিছু একটা মুড়ি চানাচুর কিছু একটা খাইতে খাইতে ক্লাস করো। আসা আমরা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস পড়বো, জিরান্ড এবং পার্টিসিপল। আগে এতক্ষণ আমরা যা যা পড়ছি এইটুকু আমরা আগে একটু মনে করার ট্রাই করি। আশরাফ লাভস ডান্সিং। আশরাফ পছন্দ করে ডান্সিং। এখন যদি পছন্দ, তোমাকে আমি প্রশ্ন করি যে এখানে ডান্সিংটার ফাংশন কি? আচ্ছা, চ্যাটটা অন রাখি, তোমরা যদি উল্টাপাল্টা কথা বলো না, তাহলে জাস্ট আমি যা জিজ্ঞেস করবো সেটা আনসার করবো, তাহলে আমার জন্য বুঝাতে সহজ হবে। হ্যাঁ, ওকে। চ্যাটটা অনই রাখি আমি, তোমাদের সাথে কথা বলে বলে ক্লাস নেই। আশরাফ লাভ ডান্সিং, এখানে ডান্সিং এর ফাংশনটা কি একটু বলো আমাকে। সব একটু লেখো ফাংশনটা কি ওর। ফাংশন কি? ভেরি গুড। অবজেক্ট, ফার্স্ট ক্লাস। না, নাউন প্রোনাউন তো তার ফর মিনিট। নাউন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন হলো ফর মিনিট। মানে ফাংশনটা কি? সাবজেক্ট, অবজেক্ট, মডিফায়ার, কোনটা জিনিস? তাহলে অবজেক্ট। আশরাফ লাভস ডান্সিং, এটা হলো অবজেক্ট। এখন আমরা জানি সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যারা বসে ওদের বলে নাউন গ্রুপ। সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় যারা বসে ওরা হচ্ছে নাউন গ্রুপ। ওরা হচ্ছে নাউন গ্রুপ, বা নাউনের খালতো ভাই, নাউন। ওকে। তাইলে ডান্সিং যেহেতু অবজেক্টের জায়গায় বসছে, তাইলে নিশ্চয়ই সে নাউন গ্রুপ। এই ডান্সিংটা উৎপত্তি হয়েছে কিভাবে? ডান্স ভার্বের সাথে আইনজি যুক্ত হইয়া। ডান্স ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে তখন ডান্সিং হয়েছে না? তার মানে কি কি পাইলাম? ডান্সিং অবজেক্ট, সুতরাং সে নাউন। নাউনটা কেমনে হইলো? ভার্বের লগে আইএনজি যুক্ত করে নাউনটা হইছে, নাউন হিসেবে সে কাজ করছে। তাহলে আমরা বলতে পারি ভার্ব প্লাস আইএনজি, এই ফর্মটা যখন নাউন হিসেবে ফাংশন করবে, নাউন হিসেবে যখন কাজ করবে, এই স্ট্রাকচারটাকে আমরা বলি জিরান্ড। এখন আসো, সুইমিং ইজ গুড ফর হেলথ, স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ। এই সুইমিং এবং স্মোকিং দুজনের ফাংশনটা কি? সাবজেক্ট, অবজেক্ট, মডিফায়ার। ফাংশনটা কি? ফাংশনটা সাবজেক্ট, ফাংশন সাবজেক্ট। আমরা জানি সাবজেক্টের জায়গায় যারা বসে ওরা ওরা হয় নাউন বা নাউনের খালতো ভাই। তাহলে ওরা কোন পার্টস অফ স্পিচ, কি হিসেবে কাজ করতেছে? ওরা ওরা নাউন হিসেবে কাজ করতেছে, এখানের মধ্যে ওরা নাউন হিসেবে কাজ করতেছে। এখন নাউনটা হয়েছে কেমনে? ওরা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে ওরা নাউন হয়েছে। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউন হবে, ওগুলোকে আমরা বলবো জিরান্ড। তাহলে এখানে সুইমিং এবং স্মোকিং দুজন হচ্ছে জিরান্ড। তাহলে জিরান্ড আর কত ভাবে হইতে পারে? যত জায়গায় ভার্ব প্লাস আইএনজি নাউন হিসেবে বসতে পারে তত জায়গায় জিরান্ড বসতে পারে। তাহলে কত জায়গায় দেখি আমরা? রানিং ইজ এ গুড ওয়ে টু এক্সপ্লোর। রানিংটা এখানে সাবজেক্ট, তাহলে রানিং পেয়ে গেলাম জিরান্ড। হি লাইকস রানিং, রানিংটা এখানে অবজেক্ট, তাহলে রানিংটা এখানে যেহেতু অবজেক্ট নাউন গ্রুপ, তাহলে জিরান্ড পাই গেলাম। আই এম থিঙ্কিং অফ রানিং। আমি বলছিলাম প্রিপোজিশনের পরে কোন পার্টস অফ স্পিচ বসে? প্রিপোজিশনের পরে কে কে বসতে পারে? নাউন বা নাউনের ফলতে বা বসতে পারে, নাউন বা নাউন বসতে পারে, রাইট? তাহলে প্রিপোজিশনের পরে যে বসছে, তার প্রিপোজিশনের যে অবজেক্ট সে হচ্ছে নাউন বা নাউনের আত্মীয়, নাউন বা নাউন। কেমন নাউন? আইনযুক্ত নাউন। তাহলে প্রিপোজিশনের পরেও আমাদের জেরান্ড বসতে পারে। মাই নিউ হবি ইজ রানিং। এখানে রানিং এর ফাংশনটা কি বলতে পারবা? অবজেক্ট, কমপ্লিমেন্ট, সাবজেক্ট, কি ফাংশন এখানে? মাই নিউ হবি ইজ রানিং, কমপ্লিমেন্ট। তাইলে এই রানিংটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। এখন যদি বলি পার্টস অফ স্পিচ হিসেবে সে কি হিসেবে ফাংশন করছে? নাউন হিসেবে। কেমন নাউন? বা প্লাস যুক্ত নাউন, তাহলে ও জিরান্ড এখানের মধ্যে। তাই যেখানে কমপ্লিমেন্ট বসতে পারে সেখানে জিরান্ড বসতে পারে। তাইলে আমরা যদি সামারি করি, জিরান্ড হচ্ছে ফর্ম অফ ভার্ব এন্ডিং ইন আইএনজি দ্যাট অ্যাক্টস অ্যাজ এ নাউন ইন এ সেন্টেন্স। তাহলে হইতে পারে সাবজেক্ট, হতে পারে অবজেক্ট, হতে পারে সাবজেক্টের কমপ্লিমেন্ট, হতে পারে অবজেক্ট অফ প্রিপোজিশন, হতে পারে পার্ট অফ এ কম্পাউন্ড নাউন। এখন আসো, এই দুটা পড়ে ফেলছি আমরা।
টেলিং দ্য ট্রুথ ইজ এ গুড হ্যাবিট। এই বাক্যের সাবজেক্ট কি বলতে পারবা? টেলিং দ্য ট্রুথ ইজ এ গুড হ্যাবিট। সাবজেক্ট কি এই বাক্যের? বাক্যের সাবজেক্ট কি এখানের মধ্যে? টেলিং দ্য ট্রুথ পুরোটাই, এটা পুরোটা সাবজেক্ট, তাই না? এটা পুরোটা সাবজেক্ট। হ্যাঁ, তাইলে এখানে একের অধিক ওয়ার্ড আছে, তাই না? কয়টা ওয়ার্ড আছে? একটা, দুটা, তিনটা ওয়ার্ড আছে। তা টেলিং দ্য ট্রুথ এটার মধ্যে কোনো ফাইনাল ভার্ব কি আছে? এই টেলিং দ্য ট্রুথের ভিতরে এইটুকুর মধ্যে কোনো ফাইনাল ভার্ব আছে? কোনো ফাইনাল ভার্ব নাই। তাহলে একের অধিক ওয়ার্ড যখন ওরা বাক্যে নির্দিষ্ট একটা ইউনিট হিসেবে ফাংশন করবে, হয় সাবজেক্ট, নাহলে অবজেক্ট, নাহলে মডিফায়ার হিসেবে ফাংশন করবে, তো তার ভিতরে কোনো ফাইনাল ভার্ব নাই, ওই শব্দগুচ্ছকে বলা হয় ফ্রেজ। ওই শব্দগুচ্ছকে বলা হয় কি? ফ্রেজ। আমরা কিন্তু পড়াবো কালকে নেক্সট ক্লাসে। আর যদি ফাইনাল ভার্ব থাকে শব্দগুচ্ছের ভিতরে, তখন তাকে বলা হয় ক্লজ। এটা আমরা পড়াবো। তাহলে এই যে টেলিং দ্য ট্রুথ, এটা পুরোটা একটা ফ্রেজ। এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। আমরা জানি সাবজেক্টের জায়গায় যে বসতে পারে সেটা নাউন গ্রুপ। তাহলে এই যেহেতু ফ্রেজ, এটা কোন ধরনের ফ্রেজ? কোন ধরনের ফ্রেজ? নাউন ফ্রেজ, রাইট? তুমি বলতে পারবে এটা জিরান্ডিয়াল ফ্রেজ, কারণ এখানে টেলেন্ট হচ্ছে তাহলে জিরান্ড। টেলিং হচ্ছে এখানে জিরান্ড। ওকে, পরের বাক্যে স্পোকিং সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট সেহেতু সে নাউন হিসেবে কাজ করছে। কেমন নাউন? ভার্ব লাগানো যুক্ত নাউন, তাহলে ওখানে জিরান্ড। আচ্ছা, ই ডাজ নট লাইক ওয়ার্কিং অন সানডেজ, এই বাক্যের অবজেক্ট কোনটা? ই ডাজ নট লাইক ওয়ার্কিং অন সানডেজ, সে পছন্দ করে না। কি পছন্দ করে না? ওয়ার্কিং অন সানডেজ। সে কি পছন্দ করে না? ওয়ার্কিং অন সানডেজ। তার ওয়ার্কিং অন সানডেজ এর অবজেক্ট। এখন আসো, তার অবজেক্টের জায়গায় যে বসতে পারে সে নাউন গ্রুপ। তাহলে ওয়ার্কিং অন সানডেজ নাউন গ্রুপ। আমরা পরে ক্লাসে পরিষ্কার হয়ে যাবে, যে ফ্রেজটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখানে একাধিক ওয়ার্ড আছে, তাই না? এই ওয়ার্ডগুলোর মধ্যে কোনো ফাইনাল ভার্ব আছে? এই যে ওয়ার্কিং অন সানডেজ, কোনো ফাইনাল ভার্ব কি আছে এখানের মধ্যে? কোনো ফাইনাল ভার্ব কি এখানে আছে? কোনো ফাইনাল ভার্ব এখানের মধ্যে নাই, কারণ ওয়ার্কিং ফাইনাল ভার্ব না। তাহলে এটা একটা ফ্রেজ। কেমন ফ্রেজ? এটা হচ্ছে আমাদের নাউন ফ্রেজ। এটা আরো ক্লিয়ার হবে সামনে। তাইলে এই নাউন ফ্রেজের অংশ হচ্ছে আমার ওয়ার্কিং। ওয়ার্কিং হচ্ছে এখানে জিরান্ড, রাইট? একজন সুন্দর প্রশ্ন করছে, ইশরাত ভাই, কমপ্লিমেন্ট বুঝবো কিভাবে? সাবজেক্টের লোক ইকুয়াল করে দিবে, ইকুয়াল করলে বুঝবা, ইকুয়াল হলে কমপ্লিমেন্ট। ধরো আমরা বললাম যে ইশরাত ইজ বিউটিফুল, ইশরাত খুবই সুন্দরী, তাহলে ইশরাত ইকুয়াল টু বিউটিফুল বলা যাবে না? বিউটিফুল হলে ইশরাতের কমপ্লিমেন্ট, বুঝতে পারছো? আর যদি বলি ইশরাত ওয়ার্কস হার্ড, সে কঠোর পরিশ্রম করে, ইশরাত ইকুয়াল টু হার্ড কি বলা যাবে? ইশরাত ইকুয়াল টু হার্ড বলা যাবে? বলা যাবে না। একজন প্রশ্ন করছে কমপ্লিমেন্টকে মডিফাই করতে, মডিফাই করতে পারে, মডিফাই করলে তখন অ্যাডজেক্টিভ বলবো। কমপ্লিমেন্ট যদি মডিফাই করে, ডেসক্রাইব করলে অ্যাডজেক্টিভ বলবো। আর যদি রিআইডেন্টিফাই করে তখন নাউন বলবো, বুঝতে পারছো? ডেসক্রাইব করলে অ্যাডজেক্টিভ বলবো, তখন কমপ্লিমেন্টকে ডেসক্রাইব করতে পারে। আবার তার অন্য একটা পরিচয় দিতে পারে, যেমন ইশরাত ইজ দ্য চেয়ারম্যান অফ দ্য ক্লাস। ইশরাত ইজ দ্য চেয়ারম্যান অফ আওয়ার ক্লাস, ও আমাদের ক্লাসের চেয়ারম্যান। তাহলে এই চেয়ারম্যান ইশরাতকে কি করছে? ওর একটা পরিচয় দিচ্ছে, ও আমাদের ক্লাসের চেয়ারম্যান। তাহলে কমপ্লিমেন্ট এবং সে নাউন। ভেরি গুড। ওকে, আজকে ক্লাসে তাহলে একটু ফ্রেজের উপর পড়ে ফেলতো, তোমরা সামনে ক্লাসে পড়ানোর জন্য রাখছিলাম। এই যে তোমরা যে বুঝতে পারছো, হি ডাজ নট লাইক ওয়ার্কিং অন সানডেজ, ওয়ার্কিং অন সানডেজ পুরোটা অবজেক্ট। এটা বুঝতে পারছো মানে তুমি একদম ব্রিলিয়ান্ট, ট্যালেন্ট। তোমরা সবাই প্রত্যেকে তোমরা মারাত্মক দুর্দান্ত ট্যালেন্ট। আমি এরকম ট্যালেন্ট বেচার পাই নাই যে এক ক্লাসে সাবজেক্ট অবজেক্ট বের করতে পারে। বেশি ওগুলো মানে বার করতে পারে না। ক ভাই সাবজেক্ট অবজেক্ট কি ভুলে গেছি। ক শুধু আই ট্রেস মনে আছে, ও শুধু মনে আছে আই ট্রাইস, রাইস হলো অবজেক্ট, আই হলো সাবজেক্ট, শুধু এটাই মনে আছে। ভাত খাবারটা আমার সবসময় মনে থাকে, অন্যগুলো বের করতে হয় না। আরেকটা মনে আছে ভাই, হি গোস টু স্কুল, মানে যে ওই সারা জীবন কি মানুষ স্কুলে যাবার ভাত খাবে। দুইটা জিনিস মনে আছে আমার ভাই, একটা হচ্ছে হি গোস টু স্কুল, আর একটা হচ্ছে ভাই আই ট্রাইস। এই দুইটাই ভালো মনে আছে। হ্যাঁ, রেকর্ড হওয়ার কথা, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, পরেরটা আসি, আই এনজয় স্লিপিং ইন দ্য ওপেন এয়ার। এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট কি? আই এনজয় ইট। হ্যাঁ, কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্বের পরে প্লেস হয়। এনজয়, আই এনজয় স্লিপিং ইন দ্য ওপেন এয়ার। তাহলে স্লিপিং ইন দ্য ওপেন এয়ার এর পুরোটা হলো অবজেক্ট, পুরোটা অবজেক্ট। তো এই যে অবজেক্ট যেহেতু, তার মানে সে নাউন গ্রুপ। তাহলে এই অবজেক্টের ভিতরে এখানে কোনো ফাইনাল ভার্বটা কিছু নাই, তাহলে এটা ফ্রেজ। তার মানে এটা নাউন ফ্রেজ। তাহলে এই স্লিপিংটা আমার নাউন ফ্রেজের অংশ, রাইট? তাহলে স্লিপিংটা হচ্ছে এখানে কি? জিরান্ড।
হি এনজয়স রিডিং বুক, রিডিং এখানে জিরান্ড। শি ইজ গুড অ্যাট সিঙ্গিং, এটা কেন জিরান্ড বলো তো, ওয়াই? নুসরাত বলছে ও পারতেছে না, এখন নুসরাত বলো যে সিঙ্গিংটা কেন জিরান্ড এখানে মধ্যে, কারণটা বলো, কারণটা বলো। কারণ হচ্ছে আমরা জানি অ্যাটের পরে নাউন বা প্রনাউন বসে, তাহলে অ্যাটের পরে সিঙ্গিং যে বসছে তাহলে নিশ্চয় সে নাউন হিসেবে কাজ করছে। কেমন নাউন? ভার্ব প্লাস আইএনজি যুক্ত নাউন। ইউ শুড থিঙ্ক বিফোর স্পিকিং। তাহলে এটা নাউন, কেমন নাউন? ভার্ব প্লাস আইএনজি যুক্ত নাউন। হিজ ফেভারিট হবি ইজ কুকিং চাইনিজ ফুড। তাই এখানে বলো তো এই যে কুকিং চাইনিজ ফুড, এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? দেখো তো ইকুয়াল করা যায় না? হিজ ফেভারিট হবি ইকুয়াল টু কুকিং চাইনিজ ফুড বলা যায়, তাহলে এটা কমপ্লিমেন্ট। তাহলে এটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের অংশ এই কুকিং, তাহলে কুকিংটা এখানে মধ্যে আমাদের জিরান্ড। হোয়াট আই লাইক মোস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ ডান্সিং। আচ্ছা, একজনে বলছে যে এখানে কুকিংটা মেন ভার্ব হবে না। হ্যাঁ, তোমার নাম কি জানো? কমন নাউন আসতেছে, ওর নাম কি? ওর নাম দিলাম সুরাইয়া, নাম ভুলে গেছে, চ্যাটের মধ্যে গেছে, ওর নাম তো সুরাইয়া। হ্যাঁ, ফাহিমা, ওকে ফাহিমা। যদি বলতাম যে ফাহিমা ইজ কুকিং ডেলিশিয়াস ফুড ফর আস, আমরা সবাই খাইতে গেছি ফাহিমার বাসায়। হ্যাঁ, এখন এই কুকিং গুলো আমার প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে ফাহিমা? ফাহিম হচ্ছে সে আমাদের জন্য ডিলিশিয়াস ফুড কুকিং করতেছে, দাওয়াত নিয়ে ফেললাম তোমার কাছ থেকে আমরা, হ্যাঁ? তুমি আমাদের ডিলিশিয়াস ফুড কুকিং করে দিবা। এখানে হিজ ফেভারিট হবি ইজ কুকিং চাইনিজ ফুড, রান্না করাটা হচ্ছে ফেভারিট হবি। ক্লিয়ার? তাহলে এখানের মধ্যে এই কুকিং চাইনিজ ফুড হচ্ছে কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ওকে। ফ্রেজ এবং ক্লজ এখানে আমি না বুঝে সমস্যা নাই, এটা আর একটা ক্লাসের পড়া, এখানে একটু হালকা করে চলে আসছে আর কি। ফ্রেজ ক্লজ না বুঝে কোনো সমস্যা নাই, ফ্রেজ ক্লজ এখন পড়াচ্ছি না তো, এটা পড়ার ক্লাস হয় ফ্রেজ ক্লজ। হ্যাঁ, এখন বোঝার দরকার নাই, বাদ ফ্রেজ ক্লজ বাদ, ফ্রেজ ক্লজ এখানে বোঝার কোনো দরকার নাই, পড়ার ক্লাসে বুঝবে এটা। এটা কেন অবজেক্ট না, তাই তো? ও যে ইকুয়াল করতে পারবা। ধর আমরা যদি বলি যে ফাহিমা তোমার হচ্ছে যে কুকস হিলসা, আমার জন্য সে ইলিশ মাছ রান্না করতেছে এখন, হ্যাঁ, কুকস হিলসা। এখন বলো তো তুমি ফাহিমা ইকুয়াল হিলসা এটা বলা যাবে? ফাহিমা ইকুয়াল হিলসা বলা যাবে? বলা যাবে কিনা? বলা যাবে না। তার মানে এখানে কুক হলো ভার্ব, হিল হলো অবজেক্ট। অপরদিকে যদি বলি ফাহিমাস হবি ইজ কুকিং, এখানে বলা যাবে কিনা ফাহিমাস হবি ইকুয়াল টু কুকিং? বলা যাবে কিনা? বলা যাবে। তাহলে কুকিংটা এখানে কি? এখানে কুকিংটা কি? কমপ্লিমেন্ট, রাইট? কুকিংটা এখানে কমপ্লিমেন্ট। যেহেতু কুকিংটা কমপ্লিমেন্ট, তার মানে সে এখানে সে কি হিসেবে ফাইনাল হবি বোঝাচ্ছে। তাহলে এখানে ফাইনাল হবি ইকুয়াল টু কুকিং, তো নাউন হিসেবে কাজ করলো কুকিংটা। এখন বলো এটা কি জিরান নাকি পার্টিসিপল? তাহলে এখানে কুকিংটা হচ্ছে কি জিরান্ট। ওকে, ক্লিয়ার? ওই যে ক্লাসের শুরুতে একটা কথা যে বলছিলাম আমরা যে আমাদের প্রথম ক্লাসে আমরা অসংখ্য কোশ্চেন তুমি বুঝবা না, ট্রু, এটা সব ব্যাচে জিনিসটা হয়, হ্যাঁ? অসংখ্য তোমার কোশ্চেন থেকে যাবে। আমরা চাই প্রথম ক্লাস তুমি যদি 40% যদি বুঝো, অতটুকুই এনাফ। হুম, 40% বুঝতে পারলে এনাফ, পুরোটা বোঝার কোনো দরকার নেই। প্রথম ক্লাস 40% বুঝো, পরের ক্লাসে আরেকটু ভালো বুঝতে পারবা। এখন তোকে পার্ট অফ কম্পাউন্ড নাউন, আই সুইম এভরি ডে ইন দ্য সুইমিং পুল। তাহলে সুইমিং পুল পুরোটা হলো নাউন আমার, টু ওয়ার্ড নাউন, কম্পাউন্ড নাউন। তাইলে সে কম্পাউন্ড নাউনের অংশ হিসেবে এই সুইমিংটা, যেহেতু সে ভার্ব প্লাস আইএনজি, তাহলে আমরা সুইমিংটাকে বলবো এখানে জিরান্ড। আই বট সাম নিউ রানিং শুজ, আমি কিছু দৌড়ানোর জুতা কিনছি। রানিং শুজ পুরোটা একটা কম্পাউন্ড নাউন, টু ওয়ার্ড নাউন। তাহলে এখানের মধ্যে আমাদের এই কম্পাউন্ড নাউনের অংশ হিসাবে এই রানিংটা, সে যেহেতু ভার্ব প্লাস আইএনজি যুক্ত নাউন, সেই জন্য তাকে আমরা বলবো জিরান্ড। এবার আসো, জিরান্ডের পূর্বে যদি আমরা কোনো নাউন বা প্রনাউন বসাই, তার পজিটিভ ফর্মে বসাইতে হবে। এখন তুমি হয়তো পজিটিভ জিনিসটা এখনো হয়তো বুঝো নাই, সামনে যখন আমরা আরো আসবো ক্লাস তখন তুমি বুঝবা যে যখন পজিটিভ ফর্ম পড়াবো। পজিটিভ মানে কোনো কিছু মালিকানা। ধর আমরা বললাম যে মাই বুক, হ্যাঁ, মাই কম্পিউটার। তাইলে এই যে বুকের মালিকানা বুঝলাম আমি মাই দিয়ে, হ্যাঁ, তাহলে মাইটা হচ্ছে কি পজিটিভ।
তাহলে আই হোপ ইউ উইল এক্সকিউজ, আমরা এখানে মি লিভিং আর্লি বলতে পারতাম, আমি আশা করি তুমি আমার আর্লিতে লিভিংটা এক্সকিউজ করবা, মি লিভিং আর্লি বলতে পারতাম, কিন্তু মি লিভিং আর্লি বললে এটা ভুল হবে। আমরা বলবো আই হোপ ইউ উইল এক্সকিউজ মাই লিভিং আর্লি। এভরিথিং ডিপেন্ডস অন, আর বলতে বলতাম যে উর্মিলা পাসিং দ্য এক্সাম, আমি বলতে পারতাম এভরিথিং ডিপেন্ডস অন উর্মিলা পাসিং দ্য এক্সাম, কিন্তু সেটা তো ভুল হবে, উর্মিলাস পাসিং দ্য এক্সাম। তাহলে এখানে যে মাই এবং উর্মিলা ইউজ করলাম কার আগে, জিরান্ডের আগে, এবং আমরা মাই এবং উর্মিলাস হচ্ছে পজিটিভ ফর্ম। ওকে, এবার আই স ফাতেমা স্মোকিং, আমি ফাতেমাকে বিড়ি খাইতে দেখছিলাম। আমরা আবার চ্যাটটা অন করি, এগেন তোমরা আনসার দাও। এইখানে আমাদের একটু বলো যে ফানির ভার্ব কোনটা। আমরা গেছিলাম ফাতেমাদের বাসায়, যাই দেখেছি সে বিড়ি টানতেছে। সৎ ফাইন্ড, ভেরি গুড, সৎ ফাইন্ড। এই যে তোমরা কিন্তু শিখে যাচ্ছ, এই যে যারা ঘাবড়ে গেছিলাম ভাই পারতেছি না, এই যে পারতেছো, তুমি পারতেছো তো। এখন আমাকে বলো, তাহলে স্মোকিং যে ভার্বটা কেমন হলো, ভার্ব প্লাস আইএনজি যুক্ত, তাহলে ওকে আমাদের গবেষণা করতে হবে, তাহলে ও তো ফানি না, তাহলে সে নন ফানি। নন ফানি হিসেবে কি করলে আমরা একটু দেখি। তাহলে স্মোকিংটা সে নন ফানি, বলো তো কি ফাংশন তার স্মোকিং এখানে। আই স ফাতেমা স্মোকিং, ফাতেমাকে আমি বিড়ি খাইতে দেখছিলাম, বিড়ি খাইতে দেখছিলাম। তাইলে স্মোকিংটা আসলে ফাতেমাকে কি করতো, এটা কমপ্লিমেন্ট, ফাতেমাকে ডিসক্রাইব, ফাতেমা অবস্থা বর্ণনা করতেছে, ফাতেমার অবস্থা বর্ণনা করতেছে, ফাতেমাকে ডিসক্রাইব করতেছে। ওকে, তাহলে ফাতেমাকে যদি ডিসক্রাইব করতেছে, ফাতেমাকে যদি ডিসক্রাইব, ফাতেমার অবস্থা বর্ণনা করতেছে, তাহলে স্মোকিংটা সে কি হিসেবে ফাংশন করতেছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, কি হিসেবে ফাংশন করতেছে। আইসো ফাতেমা, আচ্ছা আমাকে এটা বলো সে অ্যাডজেক্টিভ নাকি নাউন, এটা বলো। আইসো ফাতেমা স্মোকিং, এইটুকু বুঝতে পারলে হবে, অ্যাডজেক্টিভ, কারণ স্মোকিংটা ফাতেমার একটা অবস্থা, প্রথম একটা অবস্থা। তাহলে এখন এই যে তোমরা বললো অবজেক্টিভ হিসেবে কাজ করছে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত ফর্ম অবজেক্টিভ আমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ভার্ব প্লাস আইএনজি হইয়া সে অ্যাডজেক্টিভ হইয়া কাজ করছে। তা ভার্ব প্লাস আইএনজি এই ফর্মটা যদি অ্যাডজেক্টিভের মতো আচরণ যদি করে, তখন তাকে আমরা বলি পার্টিসিপল, স্পেসিফিক্যালি আমরা তাকে বলি প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল ওরা কি অ্যাডজেক্টিভ হতে পারে না, ওরা অ্যাডভার্ব হতে পারে। তাই পার্টিসিপল ওরা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, অথবা ওরা একটা ফানির ভার্বকে ফলো করে টু হেল্প উইথ টেন্স। তার মানে আমরা এটুকু ক্লিয়ার, জিরান বুঝতে হলে কোনটাকে বুঝতে হইব, যদি জিরান চিনতে হয় তাহলে কাকে চিনতে হবে বলো তো, জিরান চিনতে হলে কাকে চেনা লাগবে, নাউনকে চেনা লাগবে। যদি জিরান চিনতে হয় আমাকে নাউন চিনলেই হবে আমাকে, আর যদি পার্টিসিপল চিনতে হয় তাহলে আমাকে চিনতে হবে কি, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে চিনতে হবে, তাহলে আমরা পার্টিসিপলকে চিনতে পারবো। তাহলে চলো আমরা পার্টিসিপলকে একটু তার সাথে একটু পরিচিত হয়ে নেই। তাহলে কত রকম পার্টিসিপল তুমি দেখবা। এক পার্টিসিপল তুমি আগে থেকে জানো, যে ভার্বের ভি3 ফর্ম যেটা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এর আগে থেকে জানো ভার্বের ভি3 ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল। যেমন যদি বলে গো, পাস্ট ফর্ম ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল গন, ইট, এইট, ইটেন, হ্যাঁ, তো এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, এটা পারফেক্ট পার্টিসিপল নাম আছে, এটা আমরা টেন্স পড়ানোর সময় পড়বো। তাহলে হ্যাভিং প্লাস ভার্বের ভি3 এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল, এটা আমরা টেন্স পড়ানোর সময় পড়বো। এখন আমরা যে পার্টিসিপলটার কথা বললাম, ভার্ব প্লাস আইএনজি, এটা যদি অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো কাজ করতে পারে, এগুলোকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ তুমি কমপ্লিমেন্ট বলতে পারো, কিন্তু ওই কোন পার্ট অফ স্পিচ বলবো, নাউন বলবো না, কমপ্লিমেন্ট তো নাউন হতে পারবে, অ্যাডজেক্টিভ হতে পারে, তাই না, কমপ্লিমেন্ট হয় নাউন হবে নাহলে অ্যাডজেক্টিভ হবে, তাই না। তাহলে স্পোকিংটাকে তুমি কি নাউন বলবো না অ্যাডজেক্টিভ বলবা। ফাতেমা এ বিড়ি খাওয়া অবস্থা দেখছিলাম আমরা, কেন কেন স্পোকিং ফাতেমার অবস্থা বর্ণনা করে সেই জন্য। আর একটা কথা স্মরণ করে দিই, প্রথম 5 থেকে 6টা ক্লাস শেষ হোক, তারপরে তুমি আস্তে 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 জিনিসটা বোঝা শুরু করবা, ঠিক আছে। দেখো, দ্য ব্রোকেন গ্লাস কাট মাই ফিঙ্গার, তাইলে এই যে কাটা যে কাজটা, এটা আমার ফিঙ্গারটা কেটে ফেলছে, ব্রোকেন গ্লাসটা আমার ফিঙ্গারটাকে কাট করছে। এখানে এই যে ব্রোকেন ওয়ার্ডটা, ওর কাজ কি, ও কি করছে এখানে, ব্রোকেন ওয়ার্ডটা গ্লাসকে মডিফাই করছে, তাই না। কেমন গ্লাস, ব্রোকেন গ্লাস। তুমি যদি ঠিক মতো না চিনো, তাহলে নাউন বসে দেখবো অর্থ মিলে কিনা।
তার ব্রোকেন এটা অ্যাডজেক্টিভ কিনা তোমার মধ্যে কনফিউশন লাগতেছে, তাহলে এগুলোকে নাউন লাগাই দাও। নাউন লাগালে অর্থ যদি মিলে তাহলে বুঝবা যে এটা অ্যাডজেক্টিভ ঠিক আছে। তাহলে ব্রোকেন গ্লাস, এই ব্রোকেন হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করছে। এখন এই ব্রোকেনটা হচ্ছে আমরা কি জানি, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে ব্রোকেনটা হলো V3 ফর্ম, এগুলো অ্যাডজেক্টিভ। তাহলে পাস্ট পার্টিসিপল এবং সে অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করলো। তাহলে এই ব্রোকেনটা হচ্ছে একটা পার্টিসিপল। কেমন পার্টিসিপল? পাস্ট পার্টিসিপল, এটা তুমি জানো। এইবার এটা বলো, আ ক্রাইং বেবি নিডস অ্যাটেনশন। ও কাঁদতেছে, ওর অ্যাটেনশন দরকার। ক্রন্দনরত যে বাচ্চাটা, ওর অ্যাটেনশন দরকার। এই ক্রাইমটা আসলে কি করছে? ক্রাইং বেবি, ক্রাইমটা বেবির অবস্থা বর্ণনা করতেছে, রাইট? তাহলে ক্রাইমটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা একটু আগে বলছি না, ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করলে সেটা কি? পার্টিসিপল। ভেরি গুড, সেটা পার্টিসিপল। তাহলে ক্রাইম এখানে পার্টিসিপল। ফিলিং টায়ার্ড, শি ওয়েন্ট টু বেড আর্লি। এখন বলতো ফিলিং এর কাজ কি এখানের মধ্যে? দেখো আমরা যদি বলি যে শি ওয়েন্ট টু বেড আর্লি, সে বেডে গেছে, বেডে গেছে আর্লিতে। ওকে, এখন তুমি যদি বলো যে এখানে ফিলিং টায়ার্ডটা কি হিসেবে আনসার পাবা তুমি এখানের মধ্যে? সে গেল, কেন গেল? টায়ার্ড ফিল করার কারণে, রাইট? টায়ার্ড ফিল করিয়া সে বেডে গেছে। তাহলে এখানে ফিলিং টায়ার্ডটা কাকে মডিফাই করতেছে? অ্যাকশনটাকে, সি ওএন কে, রাইট? ওএন কে মডিফাই করতেছে, ওএন কে মডিফাই করতেছে। সে গেল, কেন গেল? ফিলিং টায়ার্ড, সে সে খুব টায়ার্ড ফিল করার কারণে সে আর্লিতে বেডে গেছে, রাইট? তাহলে ফিলিংটা হচ্ছে কেন আমাদের, ফাংশনটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল। একটু আগে আমরা বলছি ভার্ব প্লাস আইএনজি, যদি সে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়ালের মতো ফাংশন করে তখন তাদেরকে আমরা বলতে পারবো তারা হচ্ছে পার্টিসিপল। সারপ্রাইজড বাই দ্য নিউজ, হি ডিডেন্ট রেসপন্ড। সে রেসপন্ড করেন নাই, সে হি ডিডেন্ট রেসপন্ড, সে রেসপন্ড করে নাই। এখন আমাকে বলো এখানে সারপ্রাইজটা হচ্ছে যে ওর ফাংশনটাকে এখানের মধ্যে, সারপ্রাইজের ফাংশনটাকে এখানের মধ্যে। হি ডিডেন্ট রেসপন্ড, রেসপন্ড সে করেন নাই। তুই বলতে পারো না ওয়াই? এখানে কয়েকজনের একটা কমেন্ট আমি দেখতে পাইলাম যে এখানে ফিলিং তো তোমার হচ্ছে যে শিকে মডিফাই করতে পারে, শিকে মডিফাই করলে তাহলে তো ভাই এটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা। সারপ্রাইজটা এখানে হচ্ছে যে তাহলে তো এটা হিকে মডিফাই করার কথা, এখানে হিকে মডিফাই করার কথা। তাহলে তো ভাই এখানের মধ্যে এ তাহলে তো অ্যাডজেক্টিভ হিসেবে কথা। হ্যাঁ, এইটা নিয়ে একটু বিতর্ক ছিল আমাদের আগের কোন একটা লেকচারের মধ্যে। এখানে আমাদের আমাদের দেশীয় একটা গ্রামার বইয়ের মধ্যে, এটা আমাদের দেশীয় গ্রামার গ্রামার বইয়ের নামটা বলতেছি না, আমাদের দেশীয় একটা গ্রামার বইয়ের মধ্যে এই স্ট্রাকচারগুলো ছিল অ্যাডজেক্টিভ আকারে দেওয়া ছিল। এবং সেখানে সাবজেক্টকে না, চৌধুরী হোসেন না, চৌধুরী হোসেন না, একটা জনপ্রিয় একটা গ্রামার বই আছে আমাদের দেশে, ওই জনপ্রিয় একটা গ্রামার বইয়ের মধ্যে এখানের মধ্যে এই ওয়ার্ডগুলোকে সাবজেক্টে মডিফাই করে বলে দেওয়া হয়েছে এবং সেভাবে অ্যাডজেক্টিভ হিসেবে ট্রিট করা হয়েছে। হ্যাঁ, ওখান থেকে প্রচুর তোমার হচ্ছে যে না মাস্টারের না, মাস্টার মোট রেফারেন্স ভালো, মাস্টার ওভারঅল রেফারেন্সের মধ্যে মাস্টার ভালো সবচেয়ে। বাজার যত গ্রামার বই আছে তার মধ্যে মাস্টার রেফারেন্স সবচেয়ে ভালো। তো মাস্টার মোটামুটি ওরা বাইরের গ্রামার মানে এখন কন্টেম্পোরারি গ্রামারগুলো ফলো করে। হ্যাঁ, ওভারঅল যদি বলি গ্রামার বইয়ের মধ্যে মাস্টার খুব ভালো রুলসের দিক থেকে। তো এটা নিয়ে অনেক কনফিউশন ছিল। তো সে কনফিউশন যাতে আর অ্যারাইজ না করে আমাদের লেকচার বুকের মধ্যেও আমরা ওই জিনিসটা আমরা রেখে দিয়েছিলাম ওইভাবে। তো এই কনফিউশন অ্যারাইজ না করার জন্য আমরা এটা এখন আবার নতুন করে বিস্তারিতভাবে নিয়ে আসছি। ওকে, তাহলে এখানে ফিলিং বা সারপ্রাইজ এগুলো আসলে হলো অ্যাডভার্বিয়াল। ওকে, তাহলে আমরা একটু আগে যেটা বললাম যে পার্টিসিপল গুলো ওরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বিয়াল হিসেবে ফাংশন করে। আবার কিছু গ্রামার বইয়ের মধ্যে পার্টিসিপল শুধু অ্যাডজেক্টিভ আকারে লিখছে, শুধু অ্যাডজেক্টিভ, এগুলো অ্যাডভার্বিয়াল আকারে ফাংশন করতে পারে জিনিসটা লেখে নাই অনেক গ্রামার বইয়ের মধ্যে। বিষয়টা খেয়াল করছো? আমরা অনেক গ্রামার বইয়ের মধ্যে পার্টিসিপল যে অ্যাডভার্বিয়াল হতে পারে ওটা লেখে নাই, লিখছে শুধুমাত্র অ্যাডজেক্টিভ। তো এই জন্য কনফিউশন ক্লিয়ার করার জন্য আমরা এখন আমাদের স্লাইডের মধ্যে সেগুলো বিস্তারিত লিখে দিচ্ছি। এখন আসো তোমাদের কনফিউশনগুলো আমি ক্লিয়ার করি। হ্যাঁ, কেন? কারণ ভার্বকে মডিফাই করে সেই জন্য। আচ্ছা, এখন আসো আমরা এখানে দুটো সেন্টেন্স, এখন তোমাদের ক্লিয়ার হবে জিনিসটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বিয়াল কোনটা। দ্য গার্ল ওয়ারিং এ রেড ড্রেস স্মাইলড, মেয়েটা ওয়ারিং এ রেড ড্রেস পরিধান করিয়া লাল জামা স্মাইলড। এই যে ওয়ারিং এ রেড ড্রেস, এইটুকু অংশ কাকে মডিফাই করে? দ্য গার্ল ওয়ারিং এ রেড ড্রেস, লাল জামা পরা মেয়েটা, লাল জামা পরা মেয়েটা, তাহলে গার্লকে মডিফাই করে। তাহলে ওয়ারিংটা যেহেতু গার্লকে মডিফাই করে তাহলে সে অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ। ওকে, কনসিডারিং দ্য ফ্যাক্টস
উই চেঞ্জ আওয়ার মাইন্ড। আমি তো বললাম যে আমাদের একটা গ্রামার মধ্যে একটা না একাধিক গ্রামার বইয়ের মধ্যে থাকতে পারে। আমাদের লেকচার বুকের মধ্যে ছিল আগে যে কনসিডারিং অ্যাডজেক্টিভ হিসেবে ট্রিট করা ছিল এখানে আমাদের আগে প্রিভিয়াস লেকচার বুকের বইয়ের মধ্যে ছিল, কিন্তু এটা ভুল আসলে। এখন আচ্ছা, ভুল বা শুদ্ধ নিয়ে পরে বলতেছি। উই চেঞ্জ আওয়ার মাইন্ড, আমরা মনটা পরিবর্তন করছি। এখন তুমি এটা কনসিডারিং দ্য ফ্যাক্টকে তুমি কিভাবে পাবা? তুমি যদি ওয়াই দ্বারা কোশ্চেন করবে না, উই চেঞ্জ আওয়ার মাইন্ড ওয়াই কনসিডারিং দ্য ফ্যাক্ট। তাহলে আমরা বার্বকে ওয়াই দ্বারা প্রশ্ন করলে, বার্বকে ওয়েন দ্বারা প্রশ্ন করলে, বার্বকে ওয়াই দ্বারা প্রশ্ন করলে আনসারটা পাবো না আমরা হোল ক্লজকে, রাইট? উই চেঞ্জ আওয়ার মাইন্ড। তাইলে এই যে পুরো যে ক্লজটা উই চেঞ্জ আওয়ার মাইন্ড, কেন আমরা মাইন্ডটাকে চেঞ্জ করছি? তাহলে পুরো ক্লজটাকে সে মডিফাই করতেছে না। তাহলে আমাদের এখানের মধ্যে আমরা বলতে পারবো এই কনসিডারিংটা আমাদের আসলে অ্যাডভার্বিয়াল হিসেবে কাজ করছে। ওকে, তাহলে আমরা জানি ভার্ব প্লাস আইএনজি যদি ওরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো কাজ করে তখন তাদেরকে আমরা বলতে পারবো পার্টিসিপল। ক্লিয়ার? পরীক্ষার মতো তোমার আসবে না এটা এটা অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, তুমি এটা নিজে বুঝতে পারলে হবে। এবার আসো যে এই যে তোমরা যে বারবার ইয়ে করো যে আমরা যে ভুট করে বলে ফেলি অমুক গ্রামার বই ভুল, অমুক গ্রামার বই শুদ্ধ, হ্যাঁ? আসলে ভুল শুদ্ধ অ্যাবসলিউট বলে কিছু নাই। ভুল শুদ্ধ অ্যাবসলিউট বলে কিছু নাই, কারণ পুরাতন যে গ্রামারগুলো ছিল 1970 সালের আগে যে গ্রামার ছিল সেই গ্রামার এখন মডার্ন গ্রামার অনেক চেঞ্জ হয়ে গেছে। যেমন ইংলিশ, তুমি যদি ইংলিশ মুভি দেখো সিরিজ দেখো, দেখবো হুম বলে তেমন কোথাও পাবা না, হুম টুম নাই কোথাও, সবই হু হয়ে গেছে এখন। বিষয়টা খেয়াল করছো? হুম পাওয়া, হুমের অস্তিত্ব খুঁজে পাবা না তুমি, হুম বলে কিছু পাবা না, শুধু হু পাবা। তাহলে আগের গ্রামার বইয়ের মধ্যে যখন হুম ইউজ করতো এখন হুম টুম বাদ দিয়ে দিচ্ছে, এখন বেশিরভাগ জায়গায় দেখবো তুমি হু। এই চেঞ্জগুলো আমরা আস্তে আস্তে বলবো, আস্তে আস্তে বলবো। তাহলে এই যে টুপ করে আসলে কারো ভুল বা শুদ্ধ বলাটা ঠিক না। হয়তো প্রিভিয়াস গ্রামার বইয়ের মধ্যে একরকম ট্রিট করা হয়েছে, ভাষা তো চেঞ্জ হয়। আর বাংলা ভাষার ব্যাকরণ কি চেঞ্জ হয় না কদিন পর পর? এই আমাদের বাংলা ব্যাকরণ কি চেঞ্জ হয় না ভাই? কদিন পর পর চেঞ্জ হয় না বাংলা গ্রামার? চেঞ্জ হয় না? তো বাংলা গ্রামার তো চেঞ্জ হবে আসলে। এই জন্য তোমরা কোনোদিন কোনো বইয়ের মধ্যে অমুক বই ভুল লেখে শুদ্ধ লেখছে এগুলো না বলে, উনি তো ওনার দৃষ্টিভঙ্গি থেকে হয়তো অ্যাডজেক্টিভ হিসেবে ট্রিট করছে, কেউ অ্যাডভার্ব হিসেবে ট্রিট করছে, এগুলো তর্ক সাপেক্ষ ব্যাপার, ভাষা তো মানে তর্ক করা যাবে। হুট করে ভুল বা শুদ্ধ বলা ঠিক না। অনেকেই এবার তোমার আরেকজন ডিফেম করে ফেসবুক অমুক গ্রামার বই সব ভুল, আমারটা খুব শুদ্ধ। আমার মনে হয় এগুলো করাটা ঠিক না, কারণ উনিও তো ওনার দৃষ্টিভঙ্গি থেকে লিখছে, উনিও তো একটা জিনিস ফলো করে। ওকে, তোমরা এই কাজটা করবা না যে অমুক বই ভুল অমুক বই শুদ্ধ। হ্যাঁ, উনিও তো ওনার একটা ব্যাখ্যা থেকে ওইভাবে লিখছে। ওই যে বললাম আমরা একটা সময় এটাকে অ্যাডজেক্টিভ বলছি, এখন আমরা বলছি না এটা অ্যাডজেক্টিভ না, এটা অ্যাডভার্ব হলো আরো বেশি সঠিক। ক্লিয়ার হয়েছে এবার? ওকে, যে গরু থেকে গরু, ওই যে রিপা বলতেছে। এই জন্য তর্ক করবা না যে অমুক গ্রামার বই ভুল তমুকটা ভুল, হ্যাঁ? এখন বলো পার্টিসিপল কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? খুব সুন্দর একটা প্রশ্ন। পার্টিসিপল নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ধরো ও হচ্ছে ছেলে, ওর নাম হলো সুমন। এখন ও হলো সুমন, হ্যাঁ? তো ও মেয়েদের ড্রেস ট্রেস পরে লিপস্টিক লাগাই একদম তোমার হচ্ছে যে তোমার খুব হেলে দুলে হাঁটতেছে, সেখানে হয়ে গেছে সুমনা। সে কয় আমার নাম সুমনা এবং আমি মেয়েদের হোস্টেলে যাবো, মেয়েদের সাথে থাকবো। আমি এখন আমি এখন হচ্ছে যে মেয়ে, হ্যাঁ? এখন ও কি ছেলে না মেয়ে আসলে? ও কি ছেলে না মেয়ে? ও স্টিল ছেলে, ও আসলে ছেলে। কি মেয়েদের মতো ফাংশন করতেছে সে, রাইট? সে মেয়েদের মতো ফাংশন করতেছে, মেয়েদের জামা কাপড় পরতেছে, পরেটার লিপস্টিক লাগাচ্ছে, মেয়েদের মতো করে চলতেছে সে। স্টিল সে ছেলে, কিন্তু মেয়েদের মতো ফাংশন করতেছে সে। এখন এই যে পার্টিসিপল, এই যে ভার প্লাস আইএনজি, এই যে জিরান্ড, এই যে তোমার ভার প্লাস আইএনজি যে হচ্ছে, তাইলে স্টিলও ভার্ব, কিন্তু ওই শরীফ থেকে শরীফা, স্টিলও ভার্ব আসলে, কিন্তু ফাংশন করতেছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো। লোকজন কি ক্লিয়ার হয়েছে? নাহলে এবার তুমি রাতে ঘুমাতে পারতা না, তাহলে তুমি যখন বলতাম যে যদি বলি যে হি ইজ গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু স্কুল, তো ভাই এখানে গোয়িংটা পার্টিসিপল, তাহলে ভাই আমি তো রাতে ঘুমাবো না। তাইলে স্টিল এটা ভার্ব, কিন্তু ফাংশন করতেছে সে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো। ওকে, এখন আমাকে বলো ক্যান ইউ ফিক্স দ্য রানিং টেপ। এখানে এই রানিংটা আগে বলো কোন পার্টস অফ স্পিচ, শুধু এটুকু বলো কোন পার্টস অফ স্পিচের মতো ফাংশন করে। ক্যান ইউ ফিক্স দ্য রানিং টেপ, তুমি একটা চলমান টেপটা ঠিক করতে পারবা? রানিংটা ট্যাপের মডিফায়ার অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে। জিরান্ডাকে পার্টিসিপল, জিরান্ড হলে জি লিখো, পার্টিসিপল হলে পি লিখো। জিরান্ড হলে জি লিখো, পার্টিসিপল হলে পি লিখো। তাহলে এই জিরান্ডকে বলতেছে কি, এটা জিরান্ড তো নাউন হলে বলতা, তাহলে এটা পার্টিসিপল, এটা পার্টিসিপল না। আর স্পেসিফিক্যালি বলি প্রেজেন্ট পার্টিসিপল। রানিং দ্য টেপ, টেপটা চালানো, টেপটা চালানো উইল ক্লিয়ার দ্য এয়ার পকেট।
টেপটা চালানো, এয়ার পকেটটা ক্লিয়ার করবে। এই রানিংটা কি হিসেবে কাজ করছে বলো? রানিং দ্য টেপ, টেপটা চালানো উইল ক্লিয়ার দ্য এয়ার পকেট। এটা পুরোটা সাবজেক্ট না? রানিং দ্য টেপ পুরোটা সাবজেক্ট না? এটা পুরোটা সাবজেক্ট না? রানিং দ্য টেপ পুরোটা সাবজেক্ট, নাউন ফ্রেজ আর কি, পুরোটা পুরোটা সাবজেক্ট। সেই নাউন ফ্রেজের অংশ হলো রানিং। এই রানিংটা তাহলে নাউন, তা ভাব প্লাস আইএনজি, তাহলে জিরো না পার্টিসিপল, তাইলে জিরান্ড। ভেরি গুড। দ্য টেপ ওয়াজ রানিং ফর অ্যান আওয়ার, টেপটা 1 ঘন্টা ধরে চলতেছে। পার্টিসিপলের সংখ্যার মধ্যে তোমাদের আমি একটা কথা বলছিলাম, আবার একটু ফিরে যাইতো, ওখানে বলছিলাম যে পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হিসেবে ফাংশন করতে পারে, অথবা অথবা ওরা একটা ফাইনাল ভার্বকে ফলো করবে টু হেল্প উইথ টেন্স, টেন্স গঠনে হেল্প করে। তাইলে এখানের মধ্যে আমাদের এই যে দ্য টেপ ওয়াজ রানিং ফর অ্যান আওয়ার, এই যে রানিংটা, সে কেন আইনজি হইলো তার সাথে? কেন আইনজি হইলো? ওই যে পাস্ট কন্টিনিউয়াস কমপ্লিট করার জন্য ভাবের লোক আইনজি হয়েছে। তাহলে স্টিল একটা ভার্ব আছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। কেন? ও হচ্ছে যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফর্ম করতে হেল্প করছে, সেজন্য পার্টিসিপল। বুঝতে পারছো? একাজিটি হয়ে গেছে, একাজিটি হয়ে গেছে, নাকি আসলে ভার্বে আছে? একাজিটি হয়ে গেছে না, যেটুকু হয় নাই, সে স্টিল সে ভার্ব, স্টিল সে ভার্ব আছে। ওকে, তাইলে আমরা সামারি যদি করি, তাহলে পার্টিসিপল হইতে পারে, সে অ্যাডজেক্টিভের মতো কাজ করতে পারে, অ্যাডভার্বের মতো কাজ করতে পারে, অথবা দুটোর কোনোটাই না, দুটোর কোনোটাই না। সে ভার্বি আছে, জাস্ট টেন্স গঠনে হেল্প করছে। ওকে, সে ভার্বি আছে, জাস্ট টেন্স গঠনে হেল্প করছে, তাও তাকে আমি পার্টিসিপল বলতে পারবো। এবার ক্লিয়ার হচ্ছে কিনা বলো? মানে পার্টিসিপল হওয়ার জন্য যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হইতে হবে এরকম কোনো ব্যাপার না। পার্টিসিপল এটাও পার্টিসিপল হইতে পারে, সে টেন্স গঠনে হেল্প করছে আমাদেরকে, সেই জন্য সে পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? এবার ক্লিয়ার? এই যে অ্যাডভার্ব, এই যে কনসিডারিং দ্য ফ্যাক্টস ও চেঞ্জ আওয়ার মাইন্ড, আমরা আমাদের মাইন্ডটা চেঞ্জ করছি, ওয়াই কনসিডারিং দ্য ফ্যাক্ট। তাহলে এখানে আমাদের এই কনসিডারিং দ্য অ্যাডভার্বিয়াল হলো না? আচ্ছা দেখো, অনলাইন একটা তোমার হচ্ছে যে ক্লাসের মধ্যে তোমার, তুমি যে কোনো সময় লিভ নিতে পারবা, তোমার জন্য খোলা আছে। তাহলে কতক্ষণ ক্লাস হবে স্যার, এখনো ছুটি দিচ্ছেন না কেন? এটা পড়াটা খুবই তোমার ইমমডেস্ট একটা আচরণ, তাই না? আমার যদি খুব টায়ার্ড লাগে, আমি চলে যাবো, আমি যা টায়ার্ড লাগতেছে না, যে বসে থাকতে পারবে সে কন্টিনিউ করবে। ক্লিয়ার? এখন আমাকে বলো, ডাইনিং টেবিল, রিডিং টেবিল, সুইমিং সুইট, ওয়াকিং স্টিক, এগুলো যেন নাকি পার্টিসিপল। ডাইনিং কি টেবিলকে মডিফাই করে? চিন্তা করো তো, এমন কোন টেবিল যে ডাইন করে? রিডিং টেবিল এমন কোন টেবিল যে রিড করে? সুইমিং সুইট এমন কোন সুইট যে সুইম করে? ওয়াকিং স্টিক এমন কোন স্টিক যে ওয়াক করে? আসলে না, এগুলো কম্পাউন্ড নাউন, তাই না? ডাইনিং টেবিল খাবার টেবিল, রিডিং টেবিল পড়ার টেবিল, সুইমিং সুইট সাঁতার জামা, ওয়াকিং স্টিক সো হাঁটার লাঠি, এগুলো কম্পাউন্ড নাউন। যেহেতু নাউন সেহেতু এগুলো হচ্ছে জিরান্ড। ভেরি গুড। দ্য গার্ল কেম টু ইয়ার মাদার লাফিং, মেয়েটা তার মার কাছে আসছে হাসতে হাসতে। এই লাফিংটা আসলে কি করছে? কম্পাউন্ড নাউন বলবো, টু ওয়ার্ড নাউন, টু ওয়ার্ড নাউন। এই দুটা মিলে একটা নাউন, ডাইনিং টেবিল পুরোটা একটা নাউন। ওকে, ধরো তোমার নাম মালিহা করিম, এই মালিহা করিম মিলে একটা নাম তোমার, বুঝতে পারছো? ডাইনিং টেবিল পুরোটা মিলে একটা নাউন, বুঝছো? শুধু ডাইনিং বা শুধু টেবিল না, ডাইনিং টেবিল পুরোটাই। ধরো এডুকেশনাল ইনস্টিটিউট, এডুকেশনাল ইনস্টিটিউট, এ পুরোটা নাউন, তাই না? কয় কয় ওয়ার্ড নাউন এখানের মধ্যে? দুটা মিলায়ে নাউন ফর্ম হচ্ছে না, এডুকেশনাল ইনস্টিটিউট। এগুলো বলে কম্পাউন্ড নাউন বা টু ওয়ার্ড নাউন, মনে রাখলে হবে তোমার। ওকে, রাইট, ঢাকা ইউনিভার্সিটি টু ওয়ার্ড নাউন। সেই টু ওয়ার্ড নাউনের মধ্যে প্রথমটা আবার চেঞ্জ হয়েছে, কি হয়েছে সেগুলো আমরা আলোচনা করবো। দ্য কার কেম টু মাদার রানিং, মেয়েটা তো মার কাছে আসছে দৌড়ে দৌড়ে। এই লাইনটা তাহলে কি করে? ফেরত প্রশ্ন আমি আসতেছি। এটা গার্লকে মডিফাই করে, তাই না? সে মার কাছে আসছে দৌড়ে দৌড়ে আসছে, তাহলে তার অবস্থা, তাহলে এটা পার্টিসিপল। আচ্ছা এখন সুন্দর একটা প্রশ্ন করছে, দ্য সুইমিং গার্ল, দ্য সুইমিং গার্ল, একদিন প্রশ্নটা কে করছে? তুমি কোন ভিডিওতে আসছো আমাদের একটা চকলেট খাই নিও। সুইমিং গার্ল বলছে এখানে, ভাই সুইমিং তো এখানে তাহলে পার্টিসিপল। এখন বলো তো, এই সুইমিংটি গার্লকে মডিফাই করছে না করে নাই? এই সুইমিংটাই গার্লকে মডিফাই করছে না করে নাই? করছে। সাঁতারও তো মেয়েটা, তাই না? করছে। এই সুইমিং সুইট, তার মানে এখানে গার্লটা সাঁতার কাটে, মানে সাঁতার কাটার মতো মেয়েটা, যে মেয়েটা সাঁতার কাটে সে মেয়েটা,
এখানে সুইমিং স্যুটটার মধ্যে সুইমিং যে ওয়ার্ডটা, এমন কোনো স্যুট যে নিজে সাঁতার কাটতেছে এরকম, এরকম কিছু বোঝাচ্ছে? এই সুইমিংটা কি আসলে স্যুটকে মডিফাই করে? মানে এমন কোনো স্যুট যে নিজে সাঁতার কাটে, সাঁতার কাটা অবস্থায় যে জামাটা, না। তাহলে এই সুইমিংটা সুইটকে মডিফাই করে না, এটা কম্পাউন্ড নাউন। হ্যাঁ, সুন্দর। ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন, ভেরি গুড। ওয়াশিং মেশিন কি হবে তাহলে? ওয়াশিং মেশিন কম্পাউন্ড নাউন, তাহলে জিরান্ট। হ্যাঁ, সুইমিং সুইট তাহলে জিরান্ট। সুইমিং গার্ল, এই সুইমিংটা গার্লকে মডিফাই করে, তাহলে এই সুইমিংটা কি? এই সুইমিংটা সুইমিং গার্ল পার্টিসিপল। ভেরি গুড। আশা করি বুঝতে পারছো, তাই না? ওকে। মেরান স আ ফ্লাইং বার্ড, শুধু তুমি পি বাজি লিখবা, শুধু পি বাজি লিখবা। মেরান স আ ফ্লাইং বার্ড, পি। আই স দ্য বয় এন্টারিং দ্য ক্লাসরুম, পি বাজি লিখবা। পি 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 স দ্য বয়, বয় মডিফায়ার না। আমি বালকটা দেখছিলাম কোন অবস্থায়, এন্টারিং দ্য ক্লাসরুম, ক্লাসরুমে ঢুকে অবস্থা দেখছিলাম। দ্য ম্যান হু ইজ ক্যারিং দ্য লাগেজ ইজ এ ব্রাদার, ক্যারিং, পিওজি, পিএসজি, পি। কেন পি? কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে হেল্প করছে, সেই জন্য এটা পি। ওকে। ছোট্ট করে একটু বলি যে দেখো, যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ গুলো আইএনজি এলাও হইতে পারে, ইডি এলাও হইতে পারে, তাই না? ওকে। তাহলে এগুলাকে আমরা বলি অ্যাডজেক্টিভ, কেমন? অ্যাডজেক্টিভ ভার্ব থেকে আসা অ্যাডজেক্টিভ। দেখো, এক্সাইটিং, ইমিউজিং, বোরিং, সুদিং, হ্যাঁ, এগুলোর সাথে আইএনজি আছে। হ্যাঁ, এগুলো আমাদের এক্সটার্নাল ফিলিং। এই এক্সটার্নাল ফিলিং গুলোর কারণে, এক্সাইটিং কোনো কিছুর কারণে আমরা এক্সাইটেড হই। এমিউজিং কোনো বই পড়ে, কোনো সিনেমা দেখে আমরা এমিউজড হই। বোরিং কোনো, ধরো, সিনেমা দেখে আমরা বোর্ড হই, বা বোরিং কোনো এনভায়রনমেন্ট দেখে আমরা বোর্ড হই। সুদিং কোনো কিছু দেখে আমরা সুদ হই। তাইলে যেটা এক্সটার্নাল ওটা প্রেজেন্ট পার্টিসিপল। এক্সটার্নাল, যেটা ভিতরে আমার ইন্টারনাল যেটা, সেটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। তাইলে আমাদের যে ফিলিংসটা, যে কজটা, সেটা প্রেজেন্ট পার্টিসিপল। ওই কজের কারণে আমাদের ভিতরে যে ইন্টারনাল চেঞ্জ হয়, সেটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। যেমন ডলার, এটা আমাদের কি, ডলারটা খুব এক্সাইটিং না? টাকা খুব এক্সাইটিং একটা জিনিস, টাকা পাইলে আমরা এক্সাইটেড হই। তাইলে এই প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে আমাদের এক্সটার্নাল ফিলিং, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে আমাদের, ওটা হলো কজ। এই কজের কারণে যা হই আমরা, সেটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। ক্লিয়ার? এখন এখানে দেখো, ইট ইজ এমিউজিং, একটা সিনেমা দেখতেছে ওরা দুজনের, সিনেমাটা খুব এমিউজিং। হ্যাঁ, এবং ওরা হয়ে গেল খুব এমিউজড। আর এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, রাইট? এবার বলো, দে আর লাফিং, এটা কোন পার্টিসিপল? আচ্ছা, পার্টিসিপল দরকার নেই। দে আর লাফিং এটা ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? দে আর লাফিং এটা ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? যাদের মনে কনফিউশন এটা অ্যাডজেক্টিভ কিনা, তুমি একটা ভেরি টেস্ট করবা, একটা ভেরি টেস্ট করবা, একটা ভেরি টেস্ট করবা, ভেরি টেস্ট করো। দে আর এমিউজড, তুমি ভেরি লাগা, দে আর ভেরি এমিউজড, অর্থ মিলে কিনা? মিলে। দে আর লাফিং, তারা হাসতেছে, দে আর ভেরি লাফিং, অর্থ কি মিলতেছে? দে আর ভেরি লাফিং, অর্থ কি মিলতেছে? দে ভেরি লাফিং, অর্থ কি মিলতেছে? এ লাফিং, দে আর লাফিং, ওরা হাসতেছে, অর্থ মিলতেছে না। তাহলে ভেরি লাফিং অর্থ মিলতেছে না। লাফিং স্টিল কি? লাফিং হচ্ছে ভার্ব। শুনো, তুমি মাথার মধ্যে যদি সেট করে ফেলো যে পার্টিসিপল হওয়ার জন্য শুধুমাত্র অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হইতে হবে না, ভার্ব তো পার্টিসিপল হইতে পারবে। অ্যামিউজ মানে সে খুব বিনোদিত হয়েছে, আনন্দিত হয়েছে। সেটা কখন? যেই প্রেজেন্ট পার্টিসিপলের কাজটা কি, সে আমাদের টেন্স গঠনে হেল্প করতেছে, রাইট? তাহলে এই লাফিং কিন্তু এই অ্যাডজেক্টিভ হয়ে যায় না, সে বারবি আছে, সে সে জাস্ট টেন্স ফর্ম করার জন্য লোক আইনজে যুক্ত হয়েছে। এবার ক্লিয়ার হয়েছে জিনিসটা? ওকে। এখন বলো যে চাইল্ড ইজ বোরিং নাকি চাইল্ড ইজ বোর্ড? বাইরে বৃষ্টি হচ্ছে, ওর কাছে মন খারাপ লাগতেছে। এখন এই ছেলেটা কি বোরিং নাকি বোর্ড? এই ছেলেটা কি বোরিং নাকি বোর্ড? ওর খুব মন খারাপ লাগতেছে, ছেলেটা খুব বোর্ড। তো যখন বলবা ছেলেটা বোরিং, দ্য চাইল্ড ইজ বোরিং, মানে সে খুব বিরক্তিকর, মানে সে বিরক্তির কারণ সে, তাহলে ছেলেটা হচ্ছে বোর্ড, ইন্টারনাল ফিলিং। তাহলে এখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল ইউজ করতে শিখলাম। ওকে। রেন ইজ বোরিং, ছেলেটা হচ্ছে বোর্ড। ওকে। শেষ আমাদের আর মাত্র 10 মিনিট আছে, আমি শেষ করে দিচ্ছি।
এমিউজড, ওকে, প্রশ্ন হচ্ছে এমিউজড। আচ্ছা এমিউজড তার খুবই আনন্দিত দিতে হয়েছে, এমিউজড কোন পার্টিসিপেন্ট বলো, এমিউজড তারা খুবই আনন্দিত, এমিউজড তারা খুবই ডিলাইটেড। অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ? কারণ দে কে মডিফাই করছে, তাদের অবস্থা নির্দেশ করতেছে, তাদের অবস্থা বোঝাচ্ছে। ওকে, আমার 10টা স্লাইড আছে, শেষ। আসো, আমরা যদি এতক্ষণ যা যা বললাম, তাহলে জিরানকে বলছিলাম নাউন হিসেবে কাজ করে, আর পার্টিসিপল কি হইতে পারে? হইতে পারে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, সে টেন্স গঠনে আমাদেরকে হেল্প করতে পারে, টেন্স গঠনের জন্য ভার্ব প্লাস আইএনজি যুক্ত হতে পারে। এই তিনটা ফর্ম হতে পারে পার্টিসিপল। এতটুকু বুঝছো কিনা বলো? পার্টিসিপল হতে পারে অ্যাডজেক্টিভ, হতে পারে অ্যাডভার্ব, হতে পারে সে টেন্স গঠনে হেল্প করতেছে আমাদেরকে, জাস্ট ভার্ব আকারে রয়ে গেল সে। জিরান্ট নাউনের মতো আচরণ করে। এখন দেখো, তাইলে আমাদের ধরো ও হচ্ছে শরীফ, হ্যাঁ, ও হচ্ছে শরীফ। আচ্ছা, দেখো, ও হচ্ছে শরীফ, ওরা দুজনেই শরীফ, হ্যাঁ, দুজনে শরীফ। এই শরীফ ওই মেয়েদের মতো আচরণ করে, এই শরীফ ওই মেয়েদের মতো আচরণ করে। আচ্ছা, কারণ এই শরীফের মেয়েদের মতো আচরণ করলো, ওর ভিতরে ইন্টারনালি হচ্ছে যে, ওর ভিতরে হচ্ছে যে ওভার এনার টেস্টিস আছে ওর ভিতরে, হ্যাঁ। আচ্ছা, এখন ও যত চেষ্টা করুটা কেন, ও আসলে শরীফই থেকে যাবে। তো এই যে মেয়েদের মতো আচরণ করে, আসলে আল্লাহবাক এই শরীরের ভিতরে, এর ভিতর ওভার দিয়ে দিছে, বা ছেলেদের কিছু বৈশিষ্ট্য দিয়ে দিছে। সে সিলেক্ট করছে, সে এখন মেয়েদের মতো থাকবে, সে অপারেশন করিয়া সে বাকি টুকু ফালা টালা দিয়া, এখানে এটা তো ওর দোষ না। এই হাসতেছে কেন এখানের মধ্যে? তোর আল্লাপাক কাউকে বানাইয়া ভিতরে ওভারে দিয়ে দিচ্ছে, আল্লাপাক ওভারে এসে দূরে দিচ্ছে ওর ভিতরে, হ্যাঁ। এ হলো দোষ করছে, ও হচ্ছে যে নিজেকে চেঞ্জ করে ফেলতেছে সে, কিন্তু ওকে বানাইছে ওরকম, ওর ভিতরে প্রবলেমেটিক আছে। এখন সে কি করলো, সে যেটা করে সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমাকে যেহেতু এরকম প্রবলেমেটিক, সে সে চিন্তা করলো ওর পিওর সে মেয়ে হয়ে যাবে সে, হ্যাঁ, ওর, কারণ যে যারা হচ্ছে তোমার প্রকৃতি হিজড়া, যারা ট্রু, ওরা হচ্ছে একটু ছেলেদের মতো একটু মেয়েদের মতো দুটোই থাকতেছে, মিক্সচার ওদের, হ্যাঁ। ও চিন্তা করলো না আমি একদিকে চলে যাবো, যে কোনো একদিকে যাবো, পিওর আমি ছেলে হবো, পিওর মেয়ে হবো, যে কোনো একদিকে যাবো। ওর ভণ্ড, ও হচ্ছে ভণ্ড, ও হচ্ছে আসলে শরীফ, কিন্তু সে ভণ্ডামি করে সে আমি শরীফ হবো, ও হচ্ছে কি হলো ভণ্ড। কিন্তু ওরা আল্লাহ পাকে এরকম বানাই নাই, সে ভণ্ডামি করতেছে, আর ওর তো কোনো দোষ নাই, আল্লাহ ওকে এরকম বানাইছে, এটা ওর কোনো দোষ নাই এখানের মধ্যে, ও হলো ভণ্ডামি করতেছে এখানের মধ্যে। হুম। তাহলে আমরা মূলত ওর এই বাক্য নিয়ে কথা বলতেছি, আল্লাহ এমন বানাইছে তো ওর দোষ নাই কিছু, তাহলে ও যে কোনো একদিকে যেতে পারবে, হ্যাঁ। এই যে দিকে যাক না কেন হলো ভণ্ড। আচ্ছা, এখন এখানের মধ্যে আসো আমাদের, জিরানটা ও নাউনের মতো আচরণ করতেছে, তো ও কি বিশুদ্ধ নাউন যদি বানাইতে হয়, ও তো গায়ে থেকে ভার্বের গন্ধ করতেছে, হ্যাঁ। তাহলে আমরা কি করতে পারি, দেখো তো, দা- তোমাকে একটু কঠিন লাগতে পারে, তোমার কাছে একটু কঠিন লাগতে পারে, তো এখন বুঝে একটা আমি ইয়ে করছি না, ইউফেমিজম করলে ভালো হতো না। আচ্ছা, দ্য হান্টিং অফ টাইগার ইজ প্রহিবিটেড, বাঘ শিকার নিষিদ্ধ, আর হান্টিং টাইগার ইজ প্রহিবিটেড, বাঘ শিকার করা নিষিদ্ধ। এখানে এই হান্টিংটাও নাউনের মতো কাজ করতেছে, এই হান্টিংটা নাউনের মতো কাজ করতেছে, কিন্তু বলতো কোনটা গা থেকে বারবের গন্ধ করতেছে? বারবের গন্ধ কার থেকে যায় না এখনো। আমরা যখন প্রাইমারি শেষ করে যখন হাই স্কুলে উঠলাম, বড় বলতো তোর থেকে তো ক্লাস 5-এর গন্ধ এখনো যায় নাই, বলতো না? কত প্রাইমারি গন্ধ যায়নি এখনো, ইন্টারভিউটা তারা বলতো হাই স্কুলের গন্ধ এখনো যায় নাই। এখন এখানে কোনটার গা থেকে না বারবার গন্ধ এখনো যায় নাই? ভেরি গুড, সেকেন্ডটা থেকে বারবার গন্ধ এখনো যায় নাই, ওর গা থেকে বারবার গন্ধ আছে, সে নাউন মতো আচরণ করলে কি হবে, জিরান হলে কি হবে, ওর তো বারবার গন্ধ আছে একটু একটু ওর। কিন্তু এই ভাইকে সামনে একটা ডিটারমিনার বসাইছি, পর একটা প্রিপোজিশন বসাইছি, বসাইয়া ওর সবকিছু, ওর ভার্বের যত গন্ধ আছে সব রিমুভ করে দিয়া ওকে একদম পিওর একটা নাউন বানাই ফেলছি আমরা, ওই পিওর নাউনটাকে বলে ভার্বাল নাউন। তাহলে জিরান ভাইয়ের গা থেকে ভার্বের গন্ধ আছে কিন্তু, তাহলে জিরান ভাই ভার্বের গন্ধ আছে, কিন্তু হ্যাঁ ও নাউন আমরা বলতে পারবো আমরা ওকে। তাহলে আমরা জিরানকে যদি আমরা একদম পিওর ভার্বাল নাউন বানাই ফেলতে চাই, তাহলে আগে লাগাই দেবো কোন ডিটারমিনার, পরে লাগাই দেবো একটা প্রিপোজিশন। যেমন দ্য ক্লিনিং অফ দ্য রুম ওয়াজ ডান বাই দ্য গার্লস, এখন ট্রু এটা ক্লিনিং, এটা অবশ্যই নাউন, সে অবশ্যই জিরান্ট, কিন্তু আগে দিয়ে লাগাইলাম ডিটারমিনার, পরে দিয়ে লাগাইলাম প্রিপোজিশন, এখন এই ক্লিনিংটাকে আমরা কি বলবো, ওকে আমরা কি বানাই ফেললাম, পিওর ভার্বাল নাউন আমরা বানাই ফেললাম।
তার মানে এটা বলা যাবে কি না সকল ভার্বাল নাউন জিরান্ট, সকল ভার্বাল নাউন জিরান্ট, তো সকল জিরান্ট ভার্বাল নাউন নয়, বলা যাবে কি না? বলা যাবে। তাহলে আমাকে বলো, তাহলে পরীক্ষার মধ্যে তোমার যে অপশন যদি থাকে দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং, এটা কোনটা বেশি ট্রু? ভার্বাল নাউনটা বেশি সঠিক নাকি জিরান্ট বেশি সঠিক? এটা ভার্বাল নাউন বেশি সঠিক। যদি ভার্বাল নাউন অপশনে না থাকে তাহলে জিরান দাগানো যাবে না। এটা ভার্বাল নাউন যদি না থাকে অপশনে, জিরান দাগানো যাবে না, জিরান দাগানো যাবে। তো যদি ভার্বাল নাউন থাকে অপশনে তাহলে ওটা বেশি সঠিক, কারণ জিরান্ডের আগে দিয়ে ডিটারমিনার পর দিয়ে প্রিপোজিশন লাগাই আমরা ওটাকে একদম পিওর, একদম ওরে এক সাইডে নিয়ে গেছি, পিওর ভার্বাল নাউন করবে, জোর ঘোরাইল থেকে কোনো ভার্বাল গন্ধ করতে হবে না। রাইটিং অফ গুড লেটার ইজ ডিফিকাল্ট, রাইটিংটা কি বলবা, ভার্বাল নাউন বলবা না জিরান বলবা, কোনটা বেশি সঠিক? ভার্বাল নাউন বলবা। ভেরি গুড। তাইলে পরটা আসি আমরা, আই রিকগনাইজড হিজ রাইটিং অন দ্য এনভেলপ। রাইটিং এর আগে আমরা একটা ডিটারমিনার লাগাইছি, পরে একটা প্রিপোজিশন লাগাইছি। তাইলে তুমি জিরান্ডের আগে যদি তুমি কোন ডিটারমিনার লাগাও বা কোনো অ্যাডজেক্টিভ লাগাও, পরে যদি কোনো প্রিপোজিশন লাগাও, তখন এটা পিওর ভার্বাল নাউন হয়ে যাবে। তার মানে বলতে পারি ভার্বাল নাউন হচ্ছে এমন একটা নাউন যেটা ভাব থেকে আসছে। ভাবতে উৎপত্তি হলো ভার্বের কোনো ফোর্স থাকে না, ভার্বের কোনো ঘ্রাণ এদের গায়ে থাকে না, শুধু নাউনের ফোর্সে থাকে। যেমন তোমরাই বলছো হান্টিং অফ দ্য টাইগার প্রফিটেড, এটা একদম পিওর ভার্বাল নাউন। আর এটা হচ্ছে জিরান্ট। জিরান্টের মধ্যে ভার্ব নাউন দুটোর ফোর্সে থাকে, তবে আমরা যে কোনো জিরান্টকে ভার্বাল নাউন বলতে পারি। ভার্বাল নাউন হচ্ছে একেবারে বিশুদ্ধ নাউন। ওকে, দেখো রেড হচ্ছে ভার্ব, রাইটিং হচ্ছে ভার্বাল নাউন। রিড হচ্ছে ভার্ব, রিডিং হচ্ছে ভার্বাল নাউন। অ্যারাইভ হচ্ছে ভার্ব, অ্যারাইভেল হচ্ছে ভার্বাল নাউন। এখন এটা বলো তো, এই অ্যারাইভেল ভার্বাল নাউন ও কি জিরান্ট? ও কি জিরান্ট? ও জিরান্ট না। তাহলে আমরা কি বলবো, সকল জিরান্ডই ভার্বাল নাউন আমাদের হইতে পারে, কিন্তু সব ভার্বাল নাউন জিরান্ট হবে না। ওকে, ক্লিয়ার? ওকে, এখন জাস্ট দ্রুত শেষ করে দিচ্ছি দুটো স্লাইড। ইট ওয়াজ এ লাভলি বিল্ডিং, জিরান্ট হলে জি লিখবা, ভার্বাল নাউন হলে ভিএন লিখবা। ইট ওয়াজ এ লাভলি বিল্ডিং, এটা একটা সুন্দর বিল্ডিং। His sudden arrival surprised all of us. Sudden arrival, arrival, verbal noun. We are eagerly waiting for his return. Return, verbal noun. Good explanation on the writing, verbal noun. Okay. Sleeping peacefully is important. Sleeping peacefully is important. এটা জিরান্ড। ভার্বাল নাউন পিওর ভার্বাল নাউন হইতে হইলে আগে দিয়া আমরা কোন ডিটারমিনার অ্যাডজেক্টিভ লাগাবো, পরে কোন প্রিপোজিশন লাগাবো। ওকে, দ্য কিলিং অফ এন অ্যানিমেল, কিলিং এর আগে আছে ডিটারমিনার, পরে আছে প্রিপোজিশন, এটা ভার্বাল নাউন। ওকে, হিজ বিউটিফুল ড্রয়িং অফ মোনালিসা, হিজ বিউটিফুল ড্রয়িং অফ মোনালিসা, তাহলে বিউটিফুল আছে আগে আছে অ্যাডজেক্টিভ, পরে আছে আমাদের প্রিপোজিশন, ভার্বাল নাউন। হি ডিলেড পেইং দ্য ইলেকট্রিক বিল, এটা জিরান্ট। ওকে, আফটার ফাইন্ডিং দ্য নিউ ওয়ার্ড, আফটার ফাইন্ডিং দ্য নিউ ওয়ার্ড, এটা জিরান্ট। হিজ ডিপার্চার, হিজ ডিপার্চার, ডিপার্চার জিরান্ট, এটা ভার্বাল নাউন। ওকে, থ্যাংক ইউ। আজকের ক্লাসটা খুব বেসিক ছিল, আমি এটা কোনোভাবে আশা করি না তুমি আজকে ক্লাসটা একবার দেখে তুমি অনেক কাবিল হয়ে যাবা। হুম, তুমি এই লেকচারটা কালকে সকালে আবার রেকর্ডিং দেখবা। তুমি যদি 40-50% যদি বুঝতে পারো, 40 থেকে 50% তাও যথেষ্ট রকম। তুমি যখন আরও 5টা ক্লাস করে ফেলবা, ধাপে ধাপে তোমার ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু একটা ক্লাস করে ইংলিশে তুমি যদি মনে করো যে আমি সব কিছু বুঝে ফেলবো, কেন বুঝলাম না আমি, অন্যদের মধ্যে কেন বুঝি নাই, এরকম তাহলে হবে না। ভোকাবুলারি হোমওয়ার্কটা আমরা দিব নেক্সট ক্লাস থেকে, আজকে ক্লাস অনেক লম্বা, তো আজকে আমি কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। আর স্লাইড তোমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবা।